বিনোদন জগৎ নিয়ে কিন্তু মানুষের বেশি কৌতূহল। ভীষণ কৌতূহল। বিয়ে আমি করেছি 1 সপ্তাহের মধ্যে আমি বুঝে গেছি আমি কি করে ফেলেছি। সে কি এত খারাপ এক্সপিরিয়েন্স? যেহেতু আমি অভিনয় করি তো আমার স্ট্যান্ডার্ডটা নিচে। আমারও আগে তার 2টো বিয়ে ছিল, এটা আমি জানতাম না। মানে তুমি 3 নাম্বার। আমি সত্যি কথা বলছি, আমি রাজাকে আগে ভালোবাসতাম না। কি অত্যাচার, মানে অত্যাচারটা না ওই মারধর অত্যাচার না, তাহলে এটা একটা ভীষণ সোফিস্টিকেটেড অত্যাচার। বর বউয়ের ডিভোর্স হতে পারে, বাবা মায়ের কোনোদিন ডিভোর্স হয় না। আমি তোমার গল্প শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে এটাও তো একটা সিরিয়ালের গল্পের মতো পুরো। শান্তনু ঠেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু শান্তনু ঠেক। আর আজকে আমার গেস্ট, তিনি উত্তর কলকাতার মেয়ে, যেমন হাসতে ভালোবাসেন তেমন খেতে ভালোবাসেন, খুব 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 জনপ্রিয় অভিনেত্রী। যারা সিরিয়াল দেখি তারা রেগুলার তাকে দেখি। 19 বছর ধরে তিনি অভিনয় জগতের সাথে আছেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কেরিয়ারে একটা সময় তিনি যত বেশি স্টুডিওতে কাটিয়েছেন তার থেকে বেশি বিভিন্ন কোর্টে আদালতে বিচারের আশায় কাটিয়েছেন। বহু দুঃখ, কষ্ট, অভিমান, কান্না স্ক্রিপ্টের আড়ালে লুকিয়েছেন। চোখ মুছে ফ্লোরে গেছেন, আবার লাইট ক্যামেরা অ্যাকশনে হেসে উঠেছেন। আজকে খুব প্রিয় মানুষ অপ্রিয় কথা বলবে, শান্তনু থেকে চেনা মানুষ অচেনা কথা বলবে। প্লিজ ওয়েলকাম নবনীতা দে। নবনীতা দি, ওয়েলকাম টু শান্তনু। নমস্কার। নমস্কার। কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, ভালোই থাকি। এই ইন্ডাস্ট্রিতে দুটো মানুষের হাসি নিয়ে খুব চর্চা হয়। এক হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি, আরেকজন হচ্ছে নবনীতা দি। এই 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 হাসির আওয়াজটা ফ্লোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। না মানে আমি হাসলে আর কি থামতে পারি না, মানে ওটা আমার মানে ওটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে মানে। এবং আমি মানে সাইলেন্টলি হাসি, তো হাসতে হাসতে আমি মানে লোকে ভাববে আমি কাঁদছি, এরকম আর কি। এবং ইনফ্যাক্ট এরকমও মানে সূত্রের খবর, হাসি তো তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। হাসি তো ফাঁসায় সবাইকে, আর হাসি তো ফাঁসি, একটা কথাই তো আছে। রাইট। আমি 19 বছর ধরে কেমন লাগছে এই ধরো এক নাগাড়ে এতগুলো ধারাবাহিকে অভিনয় করছো? হ্যাঁ, ভালো লাগছে। মানে ধারাবাহিকে অভিনয় করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওই রোজ লাইট ক্যামেরা সাউন্ড এটা শুনতে খুব ভালো লাগে। এটা একটা অভ্যাস না? হ্যাঁ, ভীষণ ভীষণ রকম অভ্যাস। মানে এই অভ্যাসটা 2-3 দিন না থাকলেই প্রবলেম আমাদের। মানে এটা কি মানে কি একটা ব্রেক আমরা কি নিই না, নিশ্চয়ই আমি পুজোর সময় বেড়াতে যাই, তখন আমি 10-15 দিন একটা গ্যাপ নিই, কারণ ওই সময় আমি মেয়েকে নিয়ে বেড়াতে যাই। ওই সময়টা পুরোটা মেয়েকে দিই, বরকে দিই, সংসার মানে পুরো ঘুরতে আমি যাই। আমি ওটা ছুটি। ওটা আমার ছুটি, সেটা আমি পুজোর সময় বেশি করি, যাতে আমার প্রোডাকশন হ্যাম্পার না হয়। আমার মানে আমরা যেহেতু ডেলি সোপ করি তো ওটার জন্য একটা প্রবলেম হয়, তো মানে ওই টাইমটা আমি যাই, তো করি। মানে ভালো লাগে গ্যাপ নিতে, কিন্তু বেশি গ্যাপ নিয়ে নিলে আমাদের অভ্যেস নেই। এটা কি কষ্ট? মানে আমি কোনোদিন টেলিভিশন ছেড়ে সিরিজ বা সিনেমা করতে যাব না। কেন? টেলিভিশন করতে করতে করলে করব, টেলিভিশন ছাড়তে আমি পারবো না, মানে আমি পারবো না। এই তুমি সিরিয়াল দেখো, তুমি তো সিরিয়াল করো। না, আমি সিরিয়াল দেখি না বলবো না, বাট আমি টিভি চালাতে পারি না। মানে আমি আমার বাড়িতে স্মার্ট টিভি, তো আমি টিভি চালাতে পারি না। আমার বাড়িতে আমার বর আর আমার মেয়ে, এরা দুজন টিভি চালাতে পারে। আমার যদি কিছু ইচ্ছা হয়, মানে আমি না আগে ছোটবেলায় টিভি দেখতে খুব ভালোবাসতাম। আর আমাদের বাড়িতে মানে অনেক বড় বয়স পর্যন্ত, মানে আমার দিদি মাধ্যমিক দিয়েছে তারপরে আমার বাড়িতে টিভি এসেছে। আচ্ছা। হ্যাঁ, তো আমি তখন ক্লাস 8 এরকম হবে, তো বাড়িতে তখন ফার্স্ট টিভি। Okay. হ্যাঁ, নাহলে আমি লোকের বাড়িতে টিভি দেখতে যেতাম, মানে আমি এত ভালোবাসতাম টিভি দেখা। মানে জানি না এই কারণে ভালোবাসতাম কিনা আমি জানি না, মানে আর ভালোবাসতাম, মানে ঢুকে যেতাম, মানে কেউ ডাকলে
পুরো সাউন্ড অফ, মানে আমি আমি নেই ওই জগৎটাতেই নেই, আমি ঢুকে গেছি। আচ্ছা তখন তো প্রচুর মার খেয়েছি মায়ের কাছে। তখনও তো ধারাবাহিক হতো, হ্যাঁ তখন ধারাবাহিক হতো। তুমি কোনগুলো সেই সময় হ্যাঁ কোন তখন কোন স্যাটারডে হিন্দি হ্যাঁ। সিনেমা হতো, রবিবার দিন বাংলা সিনেমা হতো, ছুটি ঠিক, ছুটি হতো আমাদের। ঠিক 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 হ্যাঁ মানে ছুটির সময় রামায়ণ মহাভারত হতো, মানে টিভি দেখার ব্যাপারটাই অন্যরকম ছিল। জন্মভূমির সময় কি ইয়েস হ্যাঁ, তুমি তখন তো- আমি ছোট, অনেক তখন তো তুমি দেখছো ছোট। তখন মায়েদের কাছে জন্মভূমি অনেক খুবই Popular। পপুলার একটা ব্যাপার। তো মানে কোনোদিন ভাবিনি অভিনয় করবো, কারণ আমার বাবা এই জগতে অনেক দিন, কারণ আমার বাবা একজন যাত্রা আর্টিস্ট, আমাদের একটি থিয়েটার দল আছে বৈতালিক নাট্যগোষ্ঠী বলে। তো আমি ছোটবেলা থেকে মানে জন্ম থেকেই দেখছি আমার বাবাকে থিয়েটার করতে, আমার বাড়িতে হয় না কস্টিউম, ড্রেস, ট্রাঙ্ক, মিউজিক, আমার বাড়িতে রিহার্সাল হচ্ছে, মানে আমি এটা দেখেই বড় হয়েছি। মানে বাহ। আলাদা কিছু মানে মানে আমার ওরকম কিছু লাগে না, মানে আমি বোঝাতে পারছি কি? হ্যাঁ মানে ওই চর্চাটার মধ্যেই তোমার ওটা বেড়ে মানে ওঠা। ওটাতেই বড় হয়েছে, মানে ওই ওই রিহার্সাল হচ্ছে, ওই সারাক্ষণ একটা স্ক্রিপ্ট পড়া হচ্ছে, যেহেতু আমার বাবা যাত্রা লিখতেন। তো আমার বাবা যাত্রা মানে স্ক্রিপ্ট শোনাতেন, এই দুটো সিন লেখা হয়ে গেছে তাড়াতাড়ি শুনবি আয়, মানে আমি মা দিদি না শুনলে আমার বাবার হবে না আর কি, এরকম একটা ব্যাপার। তুমি যাত্রা করেছো? না আমি যাত্রা করিনি। যাত্রা মানে মানে যাত্রা আমি দেখতে ভীষণ ভালোবাসি, এবং যাত্রা আমার কাছে বিশাল একটা ইমোশন। মানে আমি ছোটবেলাতে প্রচুর যাত্রা দেখছি, আমার বাবা যেহেতু অভিনয় করতো, তো ওটা দেখেই তো বড় হওয়া। তো আমার কাছে রুমা পিসি, সীতা পিসি, মানে পিসি বলছি, আজকাল পিসি মানে ইন্ডাস্ট্রিতে কাউকে পিসি বলা উচিত নয়, সবাই দিদি আমরা। মানে আমি কাকুলি পিসিকে বলেছি আমি তোমাকে এবার থেকে দিদি বলবো, কিন্তু বলছে হ্যাঁ তাই বল। আমি বলছি কারণ আমরা সবাই এরকম দাদা দিদি পছন্দ করি, মানে অনেক ছোট থেকে যেহেতু দেখেছি, সেহেতু আমি পিসি বলি আর কি, কাকু বলি। কিন্তু মানে ওদেরকে দেখে, ওদেরকে ওই স্টেজে ওই ব্যাপারটা, ওই একটা অন্য রকম ফিল। তুমি যখন প্রথম সিরিয়ালে সুযোগ পেলে হ্যাঁ। বাড়ির রিয়াকশন কি ছিল? বাড়ির আমার মায়ের একটি কথা ছিল যে তুমি যদি কিছু করতে না পারো, মানে আমি না ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, মানে আমার মা আমাকে নিয়ে জাস্ট পেরে উঠতো না। আমার দিদি খুব স্টুডিয়াস, ভালো মেয়ে, হয় না দুটো সন্তান দু রকমের। আর আমি মানে পড়াশোনা করছি না, ভুলভাল প্রেম করছি, মানে আমার মা ইরিটেড। আমার মা বলছে যদি তুমি পড়াশোনা না করে কিছু করতে না পারো, আমি কিন্তু বিয়ে দিয়ে দেবো। এটা থ্রেট? এটা থ্রেট। তো বিয়ে দিয়ে দেবে, কি করতে হবে? আমি তখন ডান্স করি আর কি, আমি তখন ভেবেছিলাম আমি কোরিওগ্রাফার হব। বাহ। তো আমি আমার গুরু ছিল অরুণাভ ধর, সমীর ভট্টাচার্য, তো ওদের সাথে আমি কন্টেম্পোরারি ডান্স করি। আমি ভরতনাট্যম শিখি আমাদের বাবান্দা মানে কোহিনূর সেন বরাটের কাছে। তো ওখান থেকে আমি ভেবেছিলাম এরকম কিছু একটা হবে জীবনে, তো জীবনটা তো ওরকম হয় না। তো আমি বাইরে শো করতাম, বাহ, তো dancing। কিছু টাকা যেহেতু রোজগার হতো, আমি ভাবতাম বিশাল, এটাই বিশাল রোজগার আমার কাছে। মানে যে 100 টাকা পায় না, সে 1000 টাকা যদি পায় তাহলে সে কি ভাববে, তো ওরকম আর কি। তো আস্তে আস্তে মানে আমার খুব ভালো লাগতো যে আমি এরকম মানে আমি অ্যাক্টিং করব। তার আগে আমি আমার বাবার সাথে অ্যাক্টিং করেছি, থিয়েটারে করেছি, প্রশংসা পেয়েছি। কিন্তু ওটাতে আমার প্রশংসা পেয়ে ঠিক আছে বিশাল করেছি একটা, এরকম একটা আবভাব আমার চলে আসে না। মানে মানে ইন্ডাস্ট্রি যে লাকে চলে, মানে আমার মতো খাটনি বা আমার থেকে বেশি খাটনি অনেকে করছে, কারেক্ট, ঠিক। বাট এটা না থাকলে হয় না, এটা আমি বিশ্বাস করি। আমার ছেলে মেয়ে মানে আমি সবাইকে এটাই বিশ্বাস করতে বলি, মানে আমার থেকে অনেকে বেশি খাটছে, বাট আমি যেই জায়গাটা পাচ্ছি ওরা পাচ্ছে না। আমার ভাগ্য ভালো, ভগবান আমার সহায় আছে, তাই আমি পাচ্ছি, আদারওয়াইজ আমি পেতে পারি না। অনেকে খাটছে, বিশ্বাস করো, আজকে অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট বাড়িতে বসে আছে। তো লাখ না, কিছু করার নেই। তো সেদিনই এসে সেদিনই আমি একটি কাজ পাই বাহ। দূরদর্শনে। এটা কত সাল অলমোস্ট? বা তোমার এটা তখন কত? 2008, তার আগে আমি অনেক মিউজিক ভিডিও হ্যানা ত্যানা আচ্ছা, এসব আচ্ছা, করেছি। okay। 2007 থেকে আমি কাজ করছি, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা, হুম। ওইভাবে একটা হিরোইনের চরিত্রে, Correct। কাকাবাবুর, দূরদর্শনের একটা কাকাবাবু, ওটা কলকাতার জঙ্গলে এরকম ছিল। Okay। সাহেব আমার হিরো ছিল, সাহেব ভট্টাচার্য। তো ও সন্তু ক্যারেক্টারটা করেছিল। বাহ। দেবশঙ্কর হালদার, মানে এমন আর্টিস্ট, মানে দেবশঙ্কর হালদার, রনিদা মানে আমাদের রজতাভ দত্ত, ভুলে যাচ্ছি তাদের, আরে
সুদীপ দা, বাহ। মানে সুদীপ দা কাকাবাবুটা করেছে। তো ওরা এবার আমার ওই অভিনয়টা দেখলে মনে হয় আমি কি অভিনয় করেছি, এরকম করে কথা বলেছি, মানে ক্যামেরা এরকম, মানে আমি তাকাচ্ছি না, মানে আমি এখনো দেখলে বুঝতে পারি যে আমি এটা কি করেছি। তো ওটা দিয়ে আমার স্টার্ট হয় ঠিকই, তার আগে টুকটাক কাজ করি, হ্যাঁ মানে ওটা আমার একটা ভালো কাজ। রাইট। তো ওই দিন এসে একটা আমি ভালো কাজ পাওয়াতে, খুব খুশি। এবার ওটা শুরু হওয়াতে তার আগে টুকটাক মানে কিছুই না, তখন ওটা থেকে করাতে, চলছে। হ্যাঁ ওখান থেকে করেছি। করার পর তোমার কি বলে, আমাকে না অত স্ট্রাগল করতে হয়নি, ওকে। আমার শুরুটাই এত ভালো হয়েছিল, একটার পর একটা একটার পর একটা, মানে ওইটা যেহেতু দাসানি 1 থেকে, মানে এই আমাদের রানীকুটি দাসানি 1 থেকে কাজটা হয়েছিল, স্নেহাশিসদার হাউস ওখানে, তার আগে আমি কখনো মেঘ কখনো বৃষ্টি করেছিলাম, মানে ছোট্ট একটা পাঠ করেছিলাম, ওখান থেকে স্নেহাশিসদা আমাকে কৃষ্ণ কলিতাড়ি বলি বলে একটি সিরিয়ালে নেয়। ঠিক, ঠিক। তো শুরুটা মানে স্নেহাশিসদা, রানাদা, সুদেশনাদি, স্বপন সাহা, ভেঙ্কটেশ, বাহ। এরকম থেকে শুরু হওয়াতে আমাকে না ওই স্ট্রাগলটা করতে হয়নি, যে স্ট্রাগলটা করে তাতে আমি বিশাল নাকুচু হয়ে গেছিলাম। তাই? হ্যাঁ বিশাল, মানে আমি বিশাল হিরোইন একটা, মানে একটা আবভাব চলে এসেছিল, আচ্ছা। মানে এটা আসা দরকার ছিল হয়তো আমার জীবনে, না হলে আমি বুঝতাম না এটা কি, এটা কি? এটা কি, মানে কি আমরা কোনো জিনিস যদি আমরা খুব সহজে পেয়ে যাই, হয় না, সেটার মূল্য দিতে আমরা শিখি না। ঠিক। আজকে যদি আমি মূল্য দিতে না শিখি, আমি আমার সন্তানকে মূল্যবোধ শেখাতে পারবো না, পারা যায় না। তুমি তোমার জীবন দিয়ে যেটা এক্সপিরিয়েন্স করবে কারেক্ট। সেটার আর কিছু হতে পারে না। তো এখন যাবো না, আজকে আমার ডেট নেই, এই করতে 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 মানে আমি ভালোই কাজ করছি, বেশ ভালো কাজ করছি, কাজ করতে করতে এটা একটা ফ্লো, মানে যেহেতু কথা বলছি কথার ফ্লোতেই ঢুকে যাচ্ছি। তো কাজ করতে করতেই আমি একটা রিলেশনে যাই, সেই রিলেশন থেকে আমার বিয়ে হয় মানে আমি পালিয়ে গিয়েই বিয়েটা করি। তাই? ইয়েস, এত দুষ্টু তুমি? আমি মানে আমার ইচ্ছা ছিল আমি পালিয়ে গিয়ে একটা বিয়ে করব, মানে আমি সবসময় ফ্যান্টাসিতে রয়েছি না, বয়সটাই তো খুব খারাপ না ওই টাইমটা, ভীষণ কোথায় fantasy। পালিয়ে গেলে কোথায়? আমি পালিয়ে গিয়ে কালীঘাটে বিয়ে করেছি। অনেক দূরে গেছো। অনেক দূরে গেছে। পালিয়ে গিয়ে আমি কালীঘাটে বিয়ে করেছি। তো যেই ছেলেটির সাথে আমার রিলেশন ছিল সেই ছেলেটির সাথে আমার বিয়ে হওয়ার ঠিক ছিল বাড়ি থেকেই। তারপর ছেলেটির সম্বন্ধে সবকিছু আমরা পরে জানতে টানতে পেরেও, হয় না, বুঝতে পারছি ভালো না, ঠিক আছে আমি হয়তো বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, সব কিছু মানে কনফিডেন্স। বিশাল কিছু ব্যাপার। তারপরেও বাড়ির লোক জানতো, তারপরে বাড়ির লোক অপোজ করলো, আচ্ছা। প্রথমে মেনে নিয়েছিল, তারপরে অপোজ করলো যে না এটা বিয়ে করাটা ঠিক হবে। তারপরে সে তো আমার পায়ে ধরে লুটোপুটে এলাম, থাক একটা মানুষ হয়তো চেঞ্জ হয়েছে বাবা। মানে বিয়ে আমি করেছি 1 সপ্তাহের মধ্যে আমি বুঝে গেছি আমি কি করে ফেলেছি, সে কি এত খারাপ এক্সপিরিয়েন্স? এত খারাপ একটা এক্সপিরিয়েন্স, মানে এটা যে হতে পারে। দেখো আমি যখন আমার বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, মানে মানে আমার মা এত শকড হয়ে গেছিল যে আমার বাড়িতে ল্যান্ডলাইনে আমার যে আগের হাজবেন্ড সে আমার মাকে ফোন করে বলে যে আমার বাড়ির ডাকনাম শম্পা, আমি শম্পাকে বিয়ে করেছি। আমার মা ফোনটা ধরে ওই আমাদের না উঁচু ড্রেসিং টেবিল, মানে সে আগেকার দিনের ড্রেসিং টেবিল হয় না, মানে এত দূর ড্রেসিং টেবিল, তারপরে আয়না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরকম ড্রেসিং টেবিলে ফোনটা, এবার মা ওখান থেকেই ফোনটা নিয়ে ওখানেই বসে গেছে। মা 3-4 ঘন্টা ওখানেই বসেছিল, আমার দাদা এসে আমার মাকে তুলেছে, মানে আমার মা আর ওঠেনি ওখান থেকে। এগুলো আমার পরে শোনা, ভাবতেই পারেনি। এগুলো আমার পরে শোনা। তো আমার বিয়ে হয়েছে, এবার বিয়ে হয়েছে তখন আমি ভালোবাসা.com বলে একটি সিরিয়াল করি। তো এর মাঝখানে যখন ওর সাথে আমার রিলেশন, ওই 8-9 মাসের মধ্যে ও আমাকে সব কাজ ছাড়িয়ে দেয়, বিয়ে করব, হ্যাঁ সব কাজ ছাড়িয়ে দেয়। আমি এনওসি দিয়ে দিই, মানে আমি তুমি করবে না? স্নেহাশিসদার হাউসে এনওসি দিই। স্নেহাশিস বলছে পাগল হয়ে গেছে, এনওসি দিতে হবে না। বললাম না এটা তো প্রফেশনালিজম, এনওসিটা তুমি রাখো। মানে আমি যাই হোক, মানে আমার জীবনের সাথে স্নেহাশিস চক্রবর্তী এত জড়িয়ে আছে কি বলবো। আমি আসছি কারণ আমি 3 জুলাই বিয়ে করি, কারণ স্নেহাশিসদার জন্মদিন 3 জুলাই। হ্যাঁ আমি স্নেহাশিসদাকে নমস্কার করে বিয়ে করতে যাচ্ছি। স্নেহাশিসদা বলছে তুমি কিন্তু ভুল করছো। না স্নেহাশিসদা সব ঠিক আছে, সব মানে স্নেহাশিসদা তো আমাকে পাগলি বলে ডাকেই, সেটা আলাদা ব্যাপার। মানে
মানে আমার জীবনে ওনার অবদান অনেকটা। তুমি এই সেই সময় কতগুলো কাজ ছেড়েছিলে? আমি ভালোবাসা.com করছি না তখন আমি চারটে পাঁচটা কাজ ছেড়েছি। তখন একসাথে অনেকগুলো মেগা করা যেত। তখন তুমি 4-5টা কাজ ছেড়ে দিয়েছো বিয়ে করবে বলে? হ্যাঁ, বিয়ে করবো বলে। তারপর বিয়ে হলো? বিয়ে হলো। এবার বিয়ে মানে ওকে বিয়ে না করার একটাই কারণ ছিল, ওই মানুষটা একদমই অনেস্ট পারসন না, অনেস্ট নয়। আচ্ছা, সেটা তুমি 8-9 মাসে বুঝে উঠতে পারোনি ভাই? না, যখন বুঝেছি তারপরে আমরা মেয়েদের একটা প্রবলেম আছে, দেখবে অনেক মেয়েরা এই ভুলটা করে। না, এখন বদলে গেছে। আরে মানুষ যে বদলাতে পারে না, এটা খুব ডিফিকাল্ট। এবং তার আগে দুটো বিয়ে ছিল যেটা আমি জানতাম না। তোমারও আগে? আমারও আগে তার দুটো বিয়ে ছিল, এটা আমি জানতাম না। মানে তুমি 3 নাম্বার? আমি 3 নাম্বার। এবং তারা সবাই এইভাবেই চলে যায় নাকি? মানে হ্যাঁ, আমি তো গিয়ে তাই শুনি। কি অত্যাচার, মানে অত্যাচারটা না ওই মারধর অত্যাচার না, তাহলে এটা একটা ভীষণ সোফিস্টিকেটেড অত্যাচার। লাইক মানে আমি এগুলো নিয়ে কোথাও এর আগে কথা বলিনি, মানে বলার প্রয়োজন মনে করিনি। মানে প্রয়োজন আসেনি। যারা আমার ইন্ডাস্ট্রিতে আমার কাছের মানুষ তারা সবটা জানে, কারণ তারা আমাকে কাছ থেকে দেখেছে, যাদের সাথে আমি কাজ করেছি। ইভেন মানে আমার অনেক বন্ধু বান্ধব তারা জানে। তাই জন্য আলোচনা হয়নি আর করিও নি। তো যেহেতু কথা বলতে বলতে গল্পের মাধ্যমে আসলো, তাই বলি। মানে ব্যাপারটা না, মানে তার বাবা যথেষ্ট শিক্ষিত, তার মা যথেষ্ট শিক্ষিত, তার বোন যথেষ্ট শিক্ষিত, সবাই খুব শিক্ষিত। কিন্তু যেহেতু আমি অভিনয় করি তো আমার স্ট্যান্ডার্ডটা নিচে। আর আমি যে বাড়ি থেকে বিলং করে এসছি, আমি আমার বাবাকে সম্মান পেতে দেখেছি এই জায়গায়। ঠিক। মানে অনেক বয়স্ক মানুষ আমার বাবাকে নমস্কার করছে। আমার বাবা যদি নমস্কার না নেয়, ওদের মেন্টাল প্রবলেম হয় যে মাস্টারমশাই আমার প্রণামটা নিল না। তো আমি বাবাকে বলি, তুমি অত বয়স্ক লোকের নমস্কার কেন নাও? বাবা বলে, আমি নমস্কার না নিলে ওদের প্রবলেম হয়ে যাবে। মানে এরকমও, মানে মৌমিতা গুপ্ত, সবাই চেনে আমাদের ইন্ডাস্ট্রির মৌমিতা দিকে। মৌমিতা দি যখন আমার বাবার যাত্রা করেছিলেন, মৌমিতা দি আমার বাবাকে খুঁজছেন স্টেজে ওঠার আগে, অশোকদা কোথায়, অশোকদা কোথায়। কারণ অশোকদাকে একটা নমস্কার করে যাবেন। আমি সেই মানুষটাকে দেখার পর তুমি এই ফ্যামিলিতে? এইটা মানে ওটা আমার জার্ক হয়ে গেছে। এদিকে আমারই সিরিয়াল দেখছে আমার শাশুড়ি, সিরিয়াল করা বউ পছন্দ করছে না। তো তখন খুব কষ্ট হতো। ইভেন আমার নন্দাই যখন আসে, ওরা যেহেতু থাকে না, অ্যাব্রডে থাকে, তো নন্দাই যখন আসে আমার শাশুড়ি আমাকে আলাদা করে বলে দিয়েছিল, তোমার এই অভিনয় নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আর আমি না একটু মানে আমি না কথা শুনে আসবো না। যদি আমার ভুল হয় আমি মাথা নিচু করে নেবো, যদি আমার ভুল না হয় আমি মানতে পারবো না, ওটা আমার ক্যারেক্টার। ওকে, ঠিক। আমি আমার এখনকার শাশুড়িকেও ছেড়ে কথা বলি না। আমার শাশুড়ি বলে, তুই আমাকে আজকেও বলবি, আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ বলবো, তোমার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি স্নানে যাও। মানে এটা আমার ক্যারেক্টার। ঠিক। মানে আমি কাউকে ভালোবাসলে সেই অধিকার বোধটা আমার কাজ করে। তো আমার মনে হয়েছিল ও আমার আগের শাশুড়ি মা, আমার হাজবেন্ডের মা, তাকে আমার সেই অধিকারটা আমার আছে। তো শাশুড়ি মা যখন বলতো আমি সব চুপচাপ তখন শুনতাম, সব শুনে নিতাম। তো এরকমও হয়েছে যে শাশুড়ি মা বলেছে যে না, এইসব কথা বলার দরকার নেই। কেন? আমি যেটা করি কেন আমি বলবো না? আমি আমার হাজবেন্ডকে গিয়ে বলছি, তোমার মা এগুলো করতে আমাকে বারণ করছে কেন? মানে আমি কোথায় যেতাম, আমি কি করতাম, আমি বুঝতে পারছি না, যেটা না বারণ করার কি আছে। আমি মানে টেন্ডেন্সিটা না ভীষণ বাজে দিকে, মানে বোঝাতে পারছি, এটা আমার মেনে নিতে কষ্ট হতো। হতেই পারে তুমি অভিনয় করা বউ পছন্দ করো না, কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ডে অন্য কিছু চলছে, এটা আমার প্রবলেম করছে। এটা তোমাকে রোজ দিন এটা আমাকে প্রবলেম করছে। মানে কোনো বিয়ে বাড়িতে যদি আমাকে লোকে চিনে ফেলে, এটা ওদের প্রবলেম। মানে হয় না স্বাভাবিক? আমি তো বিয়ে বাড়িতে একটু কম যেতে ভালোবাসি, কারণ বউকে না দেখে লোকে আমাদের সাথে ছবি তুলতে আছে, এটা খুব অড লাগে। আমরা যারা রয়েছি এটা ভীষণ অড লাগে। সে তো বউ, সে সেজে গুজে রয়েছে, তার তো একটা এক্সপেকটেশন রয়েছে না। তো আমি গেলেও ঠিক 10 to 15 মিনিটস চেনাশোনা না হলে আমি 15 মিনিটস থাকি, আমি চলে আসি। কারণ আমি কাউকে যদি কথা দিই নিমন্ত্রণ করলে আমি সেখানে যাবই।
কিন্তু নবদি, তুমি তো সবকটা সিরিয়াল ছেড়ে দিয়েছিলে। হ্যাঁ তাতেও- সবকটা, না সবকটা সিরিয়াল আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ ওর সাথে আমার বিয়ে হবে, ও আমার বাড়ির লোককে ম্যানিপুলেট করেছে, আমার বাড়ির লোকও বললো হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে, ভালো বাড়ির ছেলে, এই ওই যা হয় ওই টাইমটা Exactly. আমি ছেড়ে দিয়েছি। ও মা, আজ কথা বলছি, কাল কথা বলছি, কালকে আমার বাবা আসবে, কাল পরশু আমার মা আসবে, এই করে করে আমার বাড়িকে ডিলে করছে। এবার আমার বাড়ির সবাই জেনে যেতে আছে যে আমার একটা বিয়ে হবে, কারণ অলরেডি তখন বিয়ের বয়স, ওকে। আমি তো আর কচি খুকি নই তখন। তো বিয়ের বয়স তো কথাবার্তা হচ্ছে, এটা নর্মাল ব্যাপার। তো ঠিক আছে, তার 2 বছর আগে, মানে 2008 9, তার হ্যাঁ 2 বছর আগে দিদির বিয়ে হয়েছে। হ্যাঁ 9-10 তো হয়েছে, তো আমার বিয়ে হবেই এরপরে, এটাই স্বাভাবিক। তো ওইটাই আর কি। তো আমি সব কাজ ছেড়ে দিই। এবার মাঝখানে ওর সাথে আমার ব্রেকআপ হয়, আমি ওকে বুঝতে পারি ও একজন ডিসঅনেস্ট এবং মোস্ট চিটিংবাজ একটা লোক। চিটিংবাজ মানে আমি তোমাকে বলবো, কি বলবো, মানে কি করে বলবো ওর ক্যারেক্টারটা বলো তো, মানে মানে ও তোমাকে কাজ দেবে বলে সব গরিব গরিব এবং খুব নিডি লোকেদের কাছ থেকে টাকা নিয়ে নিত। মাই গড। টাকা নিয়ে, আর ওর অ্যাপিয়ারেন্সটাই এমন ছিল যে সেই লোকে ভাবতো বাবা এই বিশাল কিছু। ও অনেক পলিটিক্যাল হোল্ড লোকের সাথে, এমন ওর কথা বলাটা খুব ভালো ছিল এবং দেখতে শুনতো, মানে এত ভালো ছিল যে লোকে ওকে বিশ্বাসই করতে পারবে না যে ও এটা করতে পারে। তো এটা যখন ও আমার বাড়ির সাথে করে, আমার বাড়ির লোক বুঝতে পারে এবং আমি পিছিয়ে আসি। তারপরে যখন আমি আবার মিশিয়ে, ও বলেছে না আমি এখন করছি, এই চাকরি করছি, ও করছে, এবং সে ইজ ভেরি ওয়েল এডুকেটেড, কিন্তু ওকে। তাই জন্য ওটা করতে সম্ভব হয়েছে তার পক্ষে, আমার তো তাই মনে হয়। তো এইগুলো হতো, সেটাতে আমার প্রবলেম ছিল। ও মা, বিয়ের পরে দেখছি কিছুই চেঞ্জ হয়নি, আমি শুধু, আর আমাকে বলতো এই তো আমি নিজের জামা কাপড় নিজে কাছি, এই তো আমি ঠাকুর পুজো দিচ্ছি, এই তো আমি 9টায় অফিস বেরিয়ে যাচ্ছি। ও মা, 9টায় কি, ও 11টার সময় যদি চুল আঁচড়াতে যায়, ও 12:30 পর্যন্ত চুল আঁচড়াবে। তা সে কি অফিস করবে? আমার জামাইবাবুকে দেখতাম অফিস যাওয়ার আগে খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, মানে আমার ছোটো বউকে তাদের, মানে এটা আমি অফিস যাওয়ার আগে লোকের নাকে মুখে গুজে খায়, Correct, এটাই আমি দেখেছি। অফিস যাওয়ার আগে কেউ 1.5 ঘন্টা ধরে চুল আঁচড়ায় আমি দেখিনি, এটাতে আমি অভ্যস্ত নই। তারপর? তো আমি জানি কাজ এটা হয়, আর ও তো ফান্টুসগিরি করছে, কারণ গিয়ে ওকে অ্যাপিয়ার হতে হবে, ওর প্রেজেন্টেশন ঠিক হতে হবে, নাহলে ওই নিডি লোকগুলোকে বিশ্বাস করবে না। বোঝাতে পারছি ব্যাপারটা? কারেক্ট। এটা চলে আসছে। আর না, আমার প্রবলেম আছে, আমি ডাল ভাত খাবো, আমি ওই যতটুকু রোজগার করবো ডাল ভাত খাবো, আমার মাটন খাওয়ার দরকার নেই। আমি ডাল ভাতটা শান্তিতে খাবো, আমি কিনেছি আমি খাবো, মানে এটা আমার, আমি কারোর পয়সা মেরে মাটন খাবো না। ঠিক। আমি একটা জামা পরে চালাবো, কিন্তু কারোর পয়সা মেরে আমি ফ্যাশন করব না। বোঝাতে পারছি? এটা এক একটা মানুষের ক্যারেক্টারিস্টিক হয়, রুলস হয়, জীবনের কিছু এথিক্স থাকে না? তো আমার কিছু সেগুলো আছে। মানে আগেকার দিনে এরকম, আমি আমার বাবাকে বলতাম তুমি কেন ধার করো? বাবা বলছে ধার না মা, ওটা মাসকাবাড়ি এলো, এরকম হয় না নর্মাল, হ্যাঁ, তারপরে একদমই, পয়সা দেয়। একদমই। বলে না, আমি গিয়ে বিনা পয়সায় জিনিস আনছি, আমি বলছি বাবার নামে লিখে দেয়, এটা কেন হবে? মানে ছোট এটা তখন। তোমার এটা এটা তোমার আমার, মাথা, হ্যাঁ। হ্যাঁ এটা আমার রয়েছে, ঠিক আছে। তো এটা আমি নিতে আমি পাগল হয়ে গেছি, মানে আমার পক্ষে আর সম্ভব না। এবং আমি বিয়ে করেছি 3rd জুলাই, আমি 8 অগস্ট প্রেগনেন্ট। ওই সাইকেলেই আমার, ফার্স্ট সাইকেলেই আমার বাচ্চা হয়েছে। ওকে। এবং আমার মাইন্ড এটাই হয়েছে আমার জীবনে, মানে যখন আমার রিলেশন ছিল না, আমি ভেবেছিলাম আমার জীবনে যা হবার হবে, মা আমাকে হতেই হবে। সে বিয়ে হলেও হতে হবে, বিয়ে না হলেও মা আমাকে হতেই হবে। সে অ্যাডাপ্ট করে হলেও হতে হবে, নিজে বাচ্চা নিলেও হতে হবে, যেভাবেও মা আমাকে হতেই হবে। মানে সেটা একটা মা আমাকে, আমি মা। হ্যাঁ। তো ওটা আমার ছিল। তো আমি যখন প্রেগনেন্ট হয়ে যাই, তো আমি একদম ও তার মাঝখানে অত কাজ ছেড়ে দিই, তারপর আমি যখন বুঝতে পারি যে ও ঠিক না, আমি আবার কাজে জয়েন করি। সেই কাজটা কিন্তু আমাকে দেয় স্নেহাশিস চক্রবর্তী। এইসবের পরে আমার বাচ্চা হয়, ঝামেলা চলতে থাকে, অশান্তি চলতে থাকে, মারধর কিন্তু নয়, পুরোটা মেন্টাল। আর এটা যে কতটা খতরনাক, এটা মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এটা যে কি জিনিস হতে পারে। তার চেয়ে মনে হচ্ছে দুঘা মেরে দে বাবা, বেঁচে যাই। যে ধরনের কথা ইউজ হতো না, যে ধরনের কথা ইউজ হতো, তো মনে হতো চলো আজকেই লাস্ট। এবং আমার তখন একবারের জন্যও মনে হয়নি, আমি অনেক ক্ষতি করেছি নিজের। আমি এরকম ফটো ফ্রেমে মাতার
কাঁচ ভেঙে দিয়েছি, অনেক কিছু করেছি, রাগে। কিন্তু রাগে করেছি, কিন্তু আমি কোনোদিন সুইসাইড করে নেব এটা আমি ভাবিনি, কারণ আমার ভেতরে তখন একটা মানুষ আছে, সে বড় হচ্ছে, এবং আমার মেয়ের সাথে আমার বন্ডিংটা আমার তখন থেকে মানে ওকে আমাকে বড় বাঁচাতে করতে হবে, হবে, বড় ওকে করতে হবে, ঠিক করতে হবে, ওকে করতে হবে। শুধু ভাবছি এই পরিবেশেও মানুষ হবে না, কারণ মানে আমি ওদের মেন্টালিটিটা বোঝাতে পারবো না। মানে আজকালকার মেয়ে, মানে আমার মেয়ে তো মনে ওই মেন্টালিটিতে সম্ভব নয়, মানে পারবে না। বাট ওই যে চিৎকার চেঁচামেচি অকারণ, শুধু আমার সাথে না, নিজের মায়ের সাথেও ঝগড়া করছে, ওকে, মানে ওটা মেন্টালও আর কিচ্ছু না। তারপরে ইভেন তুমি আমি আমার শ্বশুরকেও বলেছিলাম যে এটা ওর মেন্টালিটি, আমার মনে হয় একটু ডাক্তার দেখানো উচিত। হতেই পারে, মানুষের প্রবলেম হতেই পারে, মানে আমার সংসার করার ইচ্ছে ছিল বলেই আমি আমার এত শ্বশুরমশাইকে adjust করেছো, বলেছি যে যেহেতু আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমি চাইনি আমার বাচ্চা বাবা অন্য কাউকে চিনুক। তো আমি চেয়েছিলাম, কিন্তু বেশি দিন ওটা অ্যাডজাস্ট করলে আমার মেয়ের ক্ষতি হয়ে যেত, আমার মেয়েটা মানুষ হতো না। তুমি তো রেগুলার বেসিসে কোর্টেও যেতে। হ্যাঁ, মানে ওটা তো তখন না, আমি ওটা তোমাকে আলাদা একটা বলছি, ওটা হলো ওটার পরে আমি একদিন 2000 আমার মেয়ে যখন হলো এবং আমি ডিসাইড করে আমি আবার কাজ করব, তখন প্রবলেমটা মারাত্মক হয়ে যায় ওদের কাছে, যে না কাজ করা যাবে না, কাজ তো আমাকে করতেই হবে, কারণ তুমি যে টাকা রোজগার করে নিয়ে আসছো সে টাকায় আমি খেতে পারবো না, আমি যে টাকা রোজগার করবো সেটুকুই আমি খাবো। মানে ইভেন আমি যা চেক পেতাম আমার শ্বশুর গিয়ে সে চেক ফেলতো। ওকে, আমি আমার শ্বশুরকে বলেও ছিলাম যে আমার চেকটা তো তুমি নিজে ফেলছো, তাহলে তুমি বুঝতে পারছো আমি কোন হাউসে কাজ করি, কি টাকা পাই, কত টাকা টিডিএসে যাই, সবটা তোমার কাছে ক্লিয়ার। Clear. তোমার ছেলে কি করে আমাকে বলো, আমি আমার কলিগদের কি বলবো তোমার ছেলে কি করে, চাকরি করে, বিজনেস করে, পড়ায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাইবাজি করে, কি করে, কিছু তো করে। অনেক চোর ডাকাতরাও রয়েছে চুরি ডাকাতি করেও বউকে খাওয়ায়, ওটা ওদের কাজ ভাই, ওটা করতে হবে, ওটা ছাড়া কাজ নেই, আমি মানছি, আমি সেটাকেও সম্মান করছি, কিন্তু কি করে আমাকে বলো। আমার শ্বশুরমশাই আমাকে একটা কথা বলেছিল, তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হোয়াট ডু ইউ মিন বাই অসুবিধা হচ্ছে না, মানে এই কথাটার মানে কি? মানে আমার বর যাই করে আসুক আমাকে সেটা মেনে নিতে হবে, আর আমি অভিনয় করলেই বাড়িতে বিশাল প্রবলেম হয়ে যাবে, আমাকে এটা যুক্তি দিয়ে বোঝাতে হবে। এটাতেই ক্লাস শুরু হলো। তো এটা হলো, আমি ঠিক করলাম আমি কাজ করব, আমার বাড়িতে আমি মেয়ের আয়া রাখলাম, সব রাখলাম। আমার হাজব্যান্ড তখন তাড়াতাড়ি বাড়ি ঢুকতো না, আমাকে স্নেহাশিসদা আবার কাজ করলাম, স্নেহাশিসদা আমি কাজ করবো, আমি আবার টাপুর টুপুরে কাজ করলাম, আবার কাজ দিল স্নেহাশিসদা, মানে তুমি বুঝতে পারবে, স্নেহাশিসদা আবার কাজ দিল। স্নেহাশিসদা আমাকে ঠিক সকাল 9টার আগে কল টাইম দেবে না, আর রাত 8টার আগে আমাকে ছুটি দিতেই হবে, আর যদি কোনোদিন নাইট শুটিং হয় আমাকে আগে থেকে বলতে হবে, তাহলে আমার বাচ্চা আমার বাবার কাছে গিয়ে থাকবে। আমার হাজবেন্ড আমার বাচ্চাকে তার আমার বাবার কাছেও দিয়ে আসবে না, বা নারকেলডাঙ্গায় দিয়ে আসবে না, তাদের বাড়ি ছিল শখের বাজার, ঠাকুরপুকুর। আমার বাবা ঠাকুরপুকুরে এসে দাঁড়াতো, আমার বাচ্চাকে নিয়ে ওখানে যেত, আমি ঠাকুরপুকুরে শুটিং করে আবার নারকেলডাঙ্গায় যেতাম, বাচ্চা নিয়ে আবার সকালে বেহালায় আসতাম। মানে মানে আমাকে ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে আমার হেকটিক শিডিউল হয়, মানে যেমন আমি ভোরবেলায় উঠে রান্না করে সব কিছু করে রেখে যাচ্ছি, সেদ্ধ ভাজা ডাল তরকারি ভাত চাটনি অবধি করে রেখে যাচ্ছি, তারপরেও না আমি কি কাজের লোকের হাতে খাবো, মানে আমাকে কিভাবে আটকানো যায়, অসম্ভব, আমাকে আটকানো যাবে না। আমার হাজব্যান্ড একদিন মানে আমাকে শুটিংয়ে আটকাবে বলেও, মানে যেহেতু ওর হাই সুগার ছিল, তো একদিন চিনিগুলা জল খেয়ে নিয়েছিল যে ওর সুগার বেড়ে যাবে, এটা করবে, এটা করেছে এটা, এবং নার্সিংহোমে ভর্তি হয়ে আমাকে ফোন করছে যে আমি ভর্তি হয়ে গেছি। একদম ভর্তি হয়ে গেছো, এখন তো কিছু করার নেই। আমাকে শুটিংটা মানে সকাল 7টায় কল ছিল, পরের দিন সকাল 7টায় প্যাক আপ হয়েছে, তখন ওরকমই হতো, একদম সকাল 7:25 প্যাক আপ হচ্ছে, তারপরে আমি কোঠারিতে গেছি, ওই সারা রাত জেগে, তারপরে আমি সারা দিন ওর সাথে ছিলাম। আমাকে বসিয়ে রেখেছে, আমার কোনো কাজ নেই, আমাকে মেয়ের কাছে যেতে দে, আমার মেয়েটা তো বাপের বাড়িতে রয়েছে, না আমাকে বসিয়ে রেখেছে, বসো আমার শরীর খারাপ। তো ওইগুলো রয়েই গেছিল। তো আমি ভেবেছিলাম যে আমার মেয়েকে মানুষ করতে হবে, তো আমি একটা দিন ডিসাইড করি যে আমি বাপের বাড়ি থেকে শ্যুট করবো, এখানে এত প্রবলেম, আমার মেয়েকে নিয়ে আসা দিয়ে আসা, তুমি আসো না টাইমে, মানে রাত 11টায় বাড়ি ঢুকছে, কি কাজ করছে যে সে রাত 11টায় বাড়ি ঢুকছে। এবার শোনো মানে কীরকম টর্চার, এবার যেহেতু আমি রাত জাগছি, এসে ওর একটা বেল বাজার টাইমিং আছে, মানে হয় না
এক বেল বাজলে আমার মেয়ে জানে যে এই বেলটা বাবাই বাজাচ্ছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার মেয়ে ঘুমিয়ে পড়লে তাকে জাগালে আমি আরো জাগবো, মানে মেয়েকে জাগিয়ে দিল। হ্যালো, তুমি জাগিয়ে দিলে, তোমাকে তো ফোন করে বললাম যে বেল বাজিও না, মেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার মেয়ে জেগে গেল, এবার মেয়ে যখন শোবে সে তো ব্রেস্ট ফিড করবে, এবার তাকে ঘুম পাড়িয়ে আমি ঘুমাতে ঘুমাতে এত রাত হয়ে গেল। পরের দিন সকালে 7টাটা আমি যাবো কি করে, আমি তো 3টে, 3:30 বা 4টে নাগাদ উঠতেই হচ্ছে আমাকে রান্না বান্না করতে, তাহলে আমার ঘুমটা কতটা বোঝাতে পারছি? মানে এগুলো না, মানে তুমি জীবনের সাথে না চললে তোমার হবে না, তুমি জানবে না। আর আমাদের প্রফেশনটা না একটু স্বার্থপর হতে হয়, নাহলে আমাকে স্ক্রিনে দেখতে ভালো লাগবে না। আজকে যদি আমার ঘুম ভালো না হয়, আমার মেকআপ বসবে না, ঠিক, আমাকে দেখতে ভালো লাগবে না। আজকে আমাকে দর্শক দেখছে বলেই প্রডিউসার আমাকে নিচ্ছে, পুরোটাই চেন সিস্টেম না, তা আমি তো ওই জায়গায় ওনাকে ঠকাতে পারবো না দর্শককে, কারেক্ট। তো কিছু করার নেই। তো আমি বলেছিলাম আমার বাপের বাড়ি থেকে, তো আমি বাপের বাড়ি থেকে কাজ করেছি, মাঝখানে আবার এসছি, কিন্তু একটা দিন মানে যখন আমার 4-5 দিনের একটা কাজ হয়েছে, ও না সরি, তোমার টাপুর টুপুর করতে করতে ও যখন এই নার্সিংহোমে ভর্তি হলো, নার্সিংহোম থেকে ফিরে এলো, একদিন আমার রেনেতে শুটিং, স্নেহাশিসদারি, মানে রেনে ভাড়া করা হয়েছে পুরোটা, যেখানে আমার প্রচুর ডায়লগ, আমার সিন, আমার প্রচুর ডায়লগ, সেইখানে মানে আমার হাজব্যান্ডের আবার ওরকম একটা ঘটনা ঘটিয়েছে। আমার হাজব্যান্ডকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, যেখানে আমি ছুটেছি বাড়িতে ফোন রেখে। সেখানে দেখছি প্রচুর, মানে 100-150 মিস কল, একটা মিস কল স্নেহাশিস চক্রবর্তী, একটা মিস কল, মানে সবাই ফোন করেছে আমাকে পাইনি, একটা ফোন এসেছে স্নেহাশিস দা, সে উনিও পাইনি, কারণ আমি ফোন রেখে তো চলে গেছি। আমি বুঝেই গেলাম যে আমার কাজটা গেল, কারণ স্বাভাবিক আমার জন্য যখন একটা, ওটা প্রোডাকশনটা হ্যাম্পার হলো না, ও এটাই করতে চেয়েছিল। কারণ ও খুব ভালো করে জানে যে স্নেহাশিস দা আমাকে এতটাই স্নেহ করেন, উনি আমার সুখ দুঃখ কষ্টে উনি আমার পাশে থাকবেন। তো আমার আমার সাথে সব রকম উনি অ্যাডজাস্ট করছেন, আমার হাজব্যান্ড তো কিছু করতে পারছেন আমাকে, তো এমন একটা করলো যে পুরো প্রোডাকশনটা হ্যাম্পার হলো। স্নেহাশিস দা রেগে গেল, এটা স্বাভাবিক, আমি প্রডিউসার হলে আমিও রেগে যেতাম। ঠিক। তো আমার কাজটা গেল, কিছু করার নেই, ট্র্যাক চেঞ্জ, ভালো কথা। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম, এই যে আমার একটা রেগুলার কাজ চলে গেল, আমি ছোট 2-4 দিনের কাজের জন্য আমি কিন্তু সব ছেড়ে দিয়ে চলে যাব, এটা মাথায় রেখো তুমি। আমি সেদিনকে বলেই দিয়েছিলাম, মাথা এত গরম হয়ে গেছিল। তো আমার একটা পুলিশ ফাইল বা সিআইডির এরকম একটা কাজ এসেছিল, এবার আমি ভুলে গেছি, বলেছি ওটা আমাকে করতে দেবে না। এটা তো 4 দিনের একটা কাজ, আমি তো রেগুলার কাজ করছি না, মেয়ে মানুষ হচ্ছে না, মেয়ে কি মানুষ হবে? এমনিও আজকে যদি মেয়েকে ভবিষ্যতে বলবো যে তোর জন্য আমি এই স্যাক্রিফাইস করেছি, ও বলবে কেন করেছো? ও কি বুঝবে? উল্টা আমাকেই ছাড়বে, করা উচিত হয়নি মা, ভুল করেছো তুমি। আমি আমার মেয়েকে সেই কথাটা বলার সুযোগ দেব না। আমার মেয়ে যাতে মেন্টালি এইভাবেই তৈরি হয় যে কাজ আমাকেও করতে হবে, বাচ্চা আমাকেও মানুষ করতে হবে, ওইটা এইভাবেই তৈরি হবে। তো আমি একদম ঠিক আছে, আমাকে এই কাজটা করতে হবে, তার জন্য বিশাল অশান্তি হলো। আমি সেই যে বাড়ি থেকে বেরোলাম, আমি ভেবেছিলাম হ্যাঁ 1 মাস পরেই চলে আসবো, 1 মাসে টাইট হয়ে যাবে, কিন্তু আমার হাজব্যান্ড তখনই কাস্টাডি মামলা করে দিয়েছে। এবার যে কাস্টাডি মামলা করে দিয়েছে, এমন কাস্টাডি মামলা করেছে, মানে ওটা খুব আঁতে লেগে গেছে, মানে খারাপ লেগে গেছে যে কাস্টাডি মামলা কেন করলো। আমি তো কাস্টাডি, আমি তো বাড়ি যাব, মানে হতেই পারে, কাস্টাডি মামলা করলো কেন? তো আমি আর যাইনি, ওটা আমার এমন খারাপ লেগে গেছে যেটা থেকে আমি যাইনি। এবং আমাকে যে ডিভোর্স করতে হবে সেটাও আমি জানি না, মানে আমাকে যে ডিভোর্স আগে করতে হবে তারপরে কাস্টাডি মামলা, তা না, আমি কাস্টাডি মামলা নিয়ে উঠে পড়ে লেগেছি। আমার অ্যাডভোকেট, মানে এগুলো কিছু কিছু অ্যাডভোকেট এবং পুলিশ থানা, এদের যে এগুলো, মানে এগুলো রোজগারের ব্যাপার, এগুলো একটা বিজনেস টাইপ, সেটা আমি বুঝতে পারিনি। আমার ওইটুকু বয়সে আমি সত্যি বুঝতে পারিনি। তখন মানে থানায় গিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি, থানা নিতে এত দেরি করছে, আমার বাচ্চা মেয়েটা ব্রেস্ট ফিড না করে ঘুমিয়ে পড়েছে। ও, তো সেটা তো খারাপ লাগবে না, আমার খারাপ লাগবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তখন তোমার এরকম বাচ্চা প্রায় কত বছর? আমার বাচ্চা কত, 2012-তে আমার বেবি হয়েছে, তো 2013-14, তখন 1.5 বছর বয়স, বছর অনেক ছোট। 13-14, হ্যাঁ 1.5 বছর বয়স আমার বাচ্চার। তো
তো সেই জায়গা থেকে মানে থানা পুলিশের আমি যে নাকে দড়ি দিয়ে যে ঘুরেছি, কি কি যে হয়েছে, এবং আমার হাজবেন্ড আমার বাড়ির কাছে এসে চিৎকার চেঁচামেচি অশান্তি নোংরা কথা, এবং আমার বাড়িতে আমাদের একটা রেপুটেশন আছে, এখন আমার দাদুর একটা নাম ডাক আছে, আমার কাকুদের নাম ডাক, আমার বাবার একটা নাম ডাক আছে। সেখানে ও যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে আমি বলতে পারবো না। থানায় গিয়ে লিখছি, থানা যেই ব্যবহারটা করছে মানে মানে আমি বুঝতে পারছি না, মানে আমি কিভাবে প্রমাণ করবো আমি বুঝতে পারছি না। তুমিই দোষী আর কি। হ্যাঁ, আমিই দোষী। আর আমার হাজবেন্ড যেহেতু লিগালি খুব সাউন্ড ছিল, একটু পয়সা করেও দিয়ে দিত ভাই, একটু খরচা ফরচা করতো, মানে এরকম কিছু করতো, মানে এরকমও থানার আয়ও ছিল আমি নিজে জানি। উনি একজন লেডি অফিসার, হ্যাঁ, আমার সাথে ভালো করে কথা বলছে, এদিকে আমার হাজবেন্ডের হয়ে কাজ করছে, এটা আমি বুঝতেও পারিনি। মানে এগুলো এখন আমার খুব হাসি লাগে, যখন জীবন থেকে যখন সব চলে গেছে এগুলো, তখন আমার হাসি ছাড়ার কিছু পায় না। কিন্তু আমি ভাবি যে এরকম কোনো নর্মাল কোনো মানুষ বা সাধারণ নিডি এদের সাথে তাহলে কি হয়। আমি কিন্তু এটা মেয়েদের কথা বলছি না, ছেলেদেরও হয়, ঠিক, ছেলেদেরও হয়। একদম 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 একদম। তাহলে ছেলেরা কি করছে? ছেলেরাও অনেক সময় ফেঁসে যায় ভুলভাল কারণে, ঠিক। কিছু করতে পারছে না। মানে মানে কোর্টে, মানে আমি তোমাকে এখনো বলছি, কোর্টে আমি আলিপুরের রাস্তা দিয়ে, মানে আলিপুর কোর্টের চত্বরে আমি যাই না। কেন? আলিপুর কোর্টের চত্বরে আমার একটা ট্রমা কাজ করে, আমি যাই না এখনো? এখনো। মানে এত গেছো? এত গেছো, মানে এত আমি গেছি। মানে আমি তোমাকে একটা কথা বলি, আজ আমার হাজবেন্ড বেঁচে নেই, আমার প্রথম হাজবেন্ড বেঁচে নেই। আমার আফটার অল ও আমার মেয়ের বাবা, আমি আমার মেয়েকে বাবা ওটাই। আচ্ছা। আমি কখনো তার চাপ দিইনি, কারণ আমি চাপ নিই না, আমি চাপ দিতেও চেষ্টা করি না। তো মানে ওই মানুষটা আজকে নেই বলতে খারাপ লাগে, কিন্তু এগুলো আমি ফেস করে এসেছি। মানে ও যেদিন মারা গেছে তার আগের দিন পর্যন্ত আমাকে উল্টোপাল্টা কথা লিখে গেছে, আগের দিন রাত্রে পর্যন্ত লিখে গেছে। কিন্তু সেই মানুষটার দাহ থেকে শুরু করে, মুখাগ্নি থেকে শুরু করে মানে হয়েছে। এবার যখন আমি অস্থি ভাসিয়ে উঠছি তখন দেখছি ওর ফ্যামিলির কেউ নেই, ওর ফ্যামিলি ডেথ সার্টিফিকেট নিয়ে পালিয়ে গেছে, নেই। সব তুমি করেছো? সব আমি করেছি। আরে আমিই করি, আরে আমি করেছি মানে আমার মেয়ে আছে সঙ্গে। আর আমার হাজবেন্ড মেয়ের প্রতি মারাত্মক অন্যরকম, মানে পজেসিভ ফাদার একটা। তো সেখানেও যদি ওর মেয়ে ওর কাজ না করে শান্তিই পাবে না ওর আত্মা, এবার আমি না করলে ওর কাজ শান্তিই পাবে না। তো আমি করেছি। একটা ফ্যামিলির লোক তো থাকবে, দুটো বন্ধু ছাড়া নো ওয়ান, কেউ ছিল না ফ্যামিলি। তার মামারা এলেন, নিয়ে চলে গেলেন ডেথ সার্টিফিকেট। আমাকে একটা ডেথ সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন মনে করলো না। আমার যে ননদ, উনি বিদেশ থেকে আসলেন, এসে আমার সাথে দেখা করে আমাকে ডেথ সার্টিফিকেট দিলেন, যে জানে যে ওটা আমার কাছে প্রয়োজন, ডেথ সার্টিফিকেটটা আমার। তাহলে এত শিক্ষিত হয়ে কি লাভ, যখন এইটুকুনি সেন্স কারোর থাকে না? দরকার নেই, তাহলে কম শিক্ষিত হওয়া ভালো। আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, এখন তো তোমার মেয়ে বড় হয়েছে, ও অনেক কিছু জানে। হ্যাঁ, ও ছোট থেকে দেখেই বড় হয়েছে। ও মানে ওর সব ও সব চোখের সামনেই হয়েছে। এবং মানে ওর বাবা লুকিয়ে চুরিয়ে কিছু করতো না, ও চোখের সামনেই বড় হয়েছে। এখন তো তোমার আরেকটা সংসার, যে সংসারে তুমি খুব ভালো আছো, টাচুট ভগবানের আশীর্বাদে রাজারা তোমাকে খুব ভালো রেখেছে, তোমাদের দেখতেও ভালো লাগে। মানে এখন যত ছবি যত ভিডিও তোমাদের সত্যি দেখতে ভালো লাগে। এই বিষয়গুলো, এখন তো তুমি মা, হ্যাঁ মা, দেখো মা, এই একটা ফেজ, হ্যাঁ, এটা কি phase। কোনোভাবে তোমার মেয়েকে কোনো রকম প্রশ্ন আগে করতো না জানো তো। আচ্ছা। এই কয়েকটা বছর ও একটু ওর বাবাকে ফিল করছে, কারণ এত ছোট বয়সে ওর বাবা মারা গেছে না, তো তখনও বুঝতেই পারেনি, তখনও বুঝতে পারেনি। কারেক্ট। ও এখন ফিল করছে, মা সেদিন যদি আমি বাবার কাছে একটু বেশিক্ষণ, আর ও না ওর বাবার কথা আমার কাছে বলতে কমফোর্টেবল, বাহ। এবং আমি সেটা সেই জায়গাটা ওকে দিই। বাহ। ওটা তোমার বাবা ভাই, আমার বাজে বর হতে পারে, কিন্তু ওটা তোমার বাবা, এবং সে তোমার কাছে অন্যরকম, এবং তোমার কাছে সে একজন পজিটিভ এবং একজন ভালো মানুষ। আমি আমার মেয়েকে এটাই শিখিয়েছি।
বর বউয়ের ডিভোর্স হতে পারে, বাবা মায়ের কোনোদিন ডিভোর্স হয় না, কারণ বাবাটা বাবাই থাকবে, মাটা মাই থাকবে। আমি 10টা বিয়ে করলে তোর বাবা ওই থাকবে, তোর বাবা 10টা বিয়ে করলে মা আমিই থাকবো। তো বাবা মায়ের ডিভোর্স হয় না, ডিভোর্স বর বউয়ের হয়। কি দামি কথা বললে আজকে, এটা দামি কথা। খুব দামি কথা বললে। হ্যাঁ সত্যি, এটা তুমি ভেবে দেখো, মানে আমি যে কথাটা বললাম হয় না। এখন তো বড় হচ্ছে, রাজাদার সাথে কেমন? রাজাদের সাথে ওর মারাত্মক বন্ডিং। বাবা ওদের আবার ঝগড়া চলে 3-4 দিন কথা বন্ধ থাকে, ভাব বাচ্চে কথা হয় ওদের। এখন বড় হয়েছে, আগে ঝগড়া হলো তাড়াতাড়ি মিটে যেত, ছোট তো ভুলে যেত, এখন বড় হচ্ছে ওটা ভাব বাচ্চে কথা হয়। চিকেন ওর বুবু যদি মানে রাজা যদি চিকেন করে দেয়, চিকেনটা ভালো হয়েছে, হুম। রাজা ওই দিক থেকে চিকেনটা খেয়ে নিলে ভালো হয়, এখন এরকম হয়। মানে মানে পুরো ভাব বাচ্চে কথা হয়। আবার ঝগড়া মিটে গেলে আবার দুজনের দারুণ দরম মরম থাকে, একসাথে সিনেমা দেখবে এ দেখবে। মানে আমি বলছি কি তোমরা কি চাইছোটা কি? নবদি, রাজা খুব প্যানিক মানে এবং খুব পজিটিভ, মানে ভাবে মেয়েটা ঠিক হচ্ছে তো, মেয়েটা ভুল পথে যাচ্ছে না তো, ও একটু এরকম। আর তুমি? আমি তো তুমি দেখো তো আরো বেশি। হ্যাঁ আমি আরো বেশি, মানে আমি একটু আবার কি একটু ছেড়ে দিতে চাই, মানে কেমন বলছি, আমি ভাবি আমার মেয়ে ছোটবেলায় ধূপের কাছে চলে যাচ্ছে, আমার মা বাবা সারাক্ষণ আটকাচ্ছে, আমি ওকে আটকাইনি। একদিন ধূপে হাত দিয়েছে, পরের দিন আর কোনোদিন যাইনি। তো আমি এটা চাই একটু দেখুন, আমি তো আছি, আমি ঠিক নিয়ে নেব। ধারাবাহিক করো, সময়টা দেওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা আমি শুনেছি, তোমায় দেখলে বোঝা যায় না। তুমি আমি কি ধারাবাহিক করি বলতো? করো, আবার ফেসবুকে তুমি বলো এইটা রান্না করছি, এটা খাচ্ছি, এটা করছি। কে বলেছে যে ধারাবাহিক করলে সংসারে সময় দেওয়া যায় না? না, তোমাকে তার দেখলে জন্য এটা একটা অন্য তার উদাহরণ। জন্য একটা গুড হাজব্যান্ডের দরকার, গুড শ্বশুর বাড়ি দরকার। মানে আমার শাশুড়ি, এখনকার শাশুড়ি, ননদ, 2 ননদ নন্দাই, আমার ভাগ্না ভাগ্নিরা, মানে এতটাই মানে অন্য রকম, তারা আমার কাজকে এতটাই সম্মান করে, যেটা আমার ভালো লাগে, বাহ। যেটা আমার ভালো লাগে। আমি কিছু রান্না করে যেতে না পারলে আমার বর চলে যাও, আমি পাঠিয়ে দেবো না, আমি আমার আমার বর আমাকে সাজিয়ে খেতে দেবে, একদম সাজিয়ে খেতে দেবে। আমি হয়তো এটা দিতে ভুলে যাবো, ওটা দিতে ভুলে যাবো, আমার বর ভুলবে না, আমার বর ভুলবে না, কিন্তু আমি ভুলে যাব, কিন্তু ও দেবে। নব এটা পারিনি আমি করে নিচ্ছি, ও রাজা এটা পারিনি আমি করে নিচ্ছি। বাহ। মানে এটা না, মানে আমার আর রাজার প্রথম এই কথাটাই হয়েছিল যে আমাদের দুজনের লাইফে, আমি এটাই বলেছিলাম, শোনো তুমি আমার বিয়ে করার পর আমাকে বলবে এই ছেড়ে দাও, ওই ছেড়ে দাও, ওইসব হবে না কিন্তু। আর দেখো আমি তোমার কাছে চোরের মতো বাঁচবো না, এই রাজা এটা জেনে যাবে, রাজা ওইটা জেনে যাবে, আমি যেমন তেমন, বিয়ে করলে করো নাহলে করো না, আমার দরকার নেই বিয়ে ফিয়ে। এই যে সম্পর্ক একটা ভেঙে গেল, তারপরে আবার একটা সম্পর্ক তুমি করলে, আমি কিছু করিনি, মানে ওই একটা আমি আরেকটা সম্পর্ক, কিচ্ছু করিনি, আরেকটা বিশ্বাস সম্পর্ক করো না, তৈরি মানে হলো। করিনি, মানে কেন বলছি করিনি, মানে এটা রাজার মাথায় ছিল যে রাজা আমাকে বিয়ে করবে, রাজা আমাকে নিয়ে সংসার করবে, আচ্ছা। মানে রাজা আমাকে আর মেয়েকে নিয়ে একসাথে থাকবে, এটা রাজার মাথাতে ব্রেনে স্ক্যান হয়ে গেছে। রাজা হচ্ছে এমন একটা মানুষ, ওর মাথায় যেটা স্ক্যান হয়ে যাবে ওটাই করবে ও, ও আচ্ছা, যা এটা যা প্রথম করতে করে থেকেই। প্রথম থেকেই। মানে ও আমার সাথে ঘুরবে, বেড়াবে, খাবে দাবে, হোটেলে যাবে, এইসবের ওর কোনো ধারণাই নেই, নবকে আমি বিয়ে করব। বাহ। ওর প্রথম দিন থেকেই একটাই কথা। তোমাকে যখন মানে এটা আমি কিন্তু রাজাকে, আমি সত্যি কথা বলছি, মানে রাজা নিজেও জানে এটা, মানে আমি রাজাকে আগে ভালোবাসতাম না, মানে ওই একটা সিনিয়র বাবা দরকার নেই, আমি রাজা, হ্যাঁ রাজাদা বলো, মানে এরকম আমি অনেক দিন রাজাদা বলেছি, আমার শাশুড়ি বলেছে এবার রাজাদাটা ছেড়ে একটু অন্য কথা বলো। ও তুমি বিয়ের পরেও বলতে নাকি? হ্যাঁ মানে আমরা তো 2016 থেকে একসাথে, হ্যাঁ। তো আমি তখনও কিছু কিছু সময় রাজাদা বলে দিই, তা তো আমার শাশুড়ি বলছে অনেক হয়েছে, এবার রাজাদাটা ছাড়ো। তো এরকম আর কি। তো সেই জায়গা থেকে মানে আমাকে কিছু করতে হয়নি, আলাদা করে কিছু করতে হয়নি, মানে একটা মেটেরিয়াল হয়, তোমাকে আমি যেটা বলছিলাম মেটেরিয়াল, এই কাপড়ের মেটেরিয়ালটা ভালো, ওইটাই সিল্ক একদম, এটা তসর, হাজবেন্ডদের একটা মেটেরিয়াল হয়। কেমন সেটা কিরকম? এটা একটা মানে তোমাকে কি বলে, বললাম না হাজবেন্ড কখনো প্রেমিক হতে পারে না, প্রেমিক হাজবেন্ড হয় না, হয় না। আর যাদের হয় তারা তো বিশাল, আমার তো নয়, আমার হাজবেন্ড প্রেমিক, খুবই প্রেমিক মানুষ, কিন্তু ওরকম নয় ব্যাপারটা, ও গুড হাজব্যান্ড। হাজবেন্ডদের কি কি করা উচিত ও জানে। কি কি করা উচিত নবদী? কি বলবো সিরিয়ালে হাজবেন্ডরা একরকম, না, কি কি করা উচিত, এই যে আমার হাজবেন্ড আমাকে প্রচুর প্রচুর প্যাম্পার করে, মানে আমি যদি আমি 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 যেটা বলি সেটা মানে আমার কথা এখানে পড়বে না, মানে বোঝাতে বাহ, পারছি আমি, কতটা মানে আমি respect, কিন্তু কতটা বোঝাতে ভালো। পারছি কিনা আমি জানি না, মানে একদম একদম। পড়বে না, মানে আমি যদি বলি এইটা, আমি ধরো একটা মনে মনে একটা কথা বললাম, ওটা কিন্তু হয়ে যাবে, বাহ। ওটা হয়ে যাবে, বাহ। মানে
এটা না থাকলে আমি তোমাকে মানে বোঝাতে পারবো না, মানে এটা মানে খুব একটা মানে একটা ছোট্ট ঘটনা বলি। সেদিনকে আমাদের অ্যাপার্টমেন্টে পুরোটাই লোডশেডিং হয়ে গেছে, আর আমি না 3-4টে লাইট জ্বালিয়ে কাজ করি, মানে আমার না দেখতে পেলেই আমার প্রবলেম, লাইট জ্বলবে আমি কাজ করবো, আর মানে সংসারের কাজ, বাসন মাজা, মানে আমার কাজের লোক আসেনি এরকম। আমার হাজবেন্ড ওই ছোট ছোট লাইটগুলো হয় না, ছোট ছোট লাইটগুলো যেগুলো চার্জে দেওয়া যায়, এসে যেখানে আমি বাসন মাজছি, এসে হঠাৎ করে ও কখন কি ওইসব করে রাখে আমি জানি না, এসে চার্জারটা লাগিয়ে দিল। ওটা একটা কেয়ারিং কিন্তু, সত্যি তাই। হ্যাঁ, চার্জারটা লাগিয়ে দিলে আমি শুধু তাকালাম, ও একটু হেসে চলে গেল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তা বলে কি আমি আমার বড়ের সাথে ঝগড়া করি না? আমি বিশাল ঝগড়া করি, বিশাল ঝগড়া করি, আমি খুব ঝগড়া করি। আর আমার হাজবেন্ড আমাকে বোঝাতেই হবে, আমাকেই বোঝাতে হবে, মানে আমার হাজবেন্ড আমাকে ছাড়া কোথাও যায় না, হ্যাঁ এটা সত্যি। কোথাও। আমি তো তবু বন্ধু বান্ধব পার্টি ফার্টি করি, নাইট আউটও করি, আমার হাজবেন্ড ও বউ ছাড়া কোথাও যাবে না। আমি তোমার গল্প শুনতে শুনতে আমার মনে হচ্ছে যে এটাও তো একটা সিরিয়ালের গল্পের মতো পুরো। সিরিয়ালি, জীবন মানেই তো জি বাংলা। আরে কিন্তু এই এত কিছুর পরে তোমার তো জীবনের অনেক কিছু দেখে এসছো, অনেক কিছু শিখেও এসছো। মেয়েকে কিভাবে মানে কি লিসেন দিতে চাও জীবন সম্পর্কে? মেয়েকে শুধু এইটুকু বলতে চাই, বাবা মানে পড়াশোনায় 50-60 পেলেও চলবে, ভালো মানুষ হতে হবে। পড়াশোনাটা অবভিয়াসলি দরকার আজকালকার দিনে, কিন্তু ওটাতে একটু কম নাম্বার পেলে আমার চলে যাবে, কিন্তু বাই হার্ট খুব ভালো মানুষ হতে হবে এবং খুব অনেস্ট হতে হবে, এটা খুব জরুরি। নাহলে না নিজের কাছে, মানে আমি আয়নায় নিজের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, এরকম কিছু করবোই না আমি, ঠিক, এরকম কিছু আমি করবো না। কারেক্ট। জীবনে অনেক সময় এসছে, অনেকে ভুল বুঝেছে, অনেকে ভেবে নিয়েছে, এই অনেক অনেক কিছু হয়েছে, কিছু কিছুতে কিছু এসে যায় প্রচুর না। মানুষও তো তোমার কাছ থেকে চলে গেছে এই ভুল। হ্যাঁ, অনেক অনেক এসছে, অনেক গেছে, অনেক মানে অনেক অনেক মানুষের, মানে আমি ওটা বলে শেষ করতে পারবো না। অনেক মানুষ অনেক কিছু আমাকে হেল্প করেছে, মানে সেই হেল্পগুলো আমি মানে সত্যি বলছি, মানে এত হেল্প করেছে। মানে এই যে তিতিনকে নিয়ে যে এত কোর্ট কেস, এত কিছু, সব কিছু, মানে সব কিছু হ্যান্ডেল, মানে আমার কৌস্তব রায় প্রচুর, মানে আমি কৌস্তবদার কাছে আমার মেয়েকে রেখে আমি শুটিংয়ে করতে গেছি, কৌস্তবদা সারাদিন আমার মেয়েকে সামলেছে, বাহ। সারাদিন। কৌস্তবদা খুব বাচ্চা ভালোবাসে, কৌস্তবদা সারাদিন মেয়েকে সামলেছে, তার ট্যান্ট্রাম সহ্য করেছে। এখন বড় হয়ে গেছে, বলছে ঠিক আছে ঠিক আছে, তুই তিতিনকে পাঠিয়েছে, পাঠিয়ে কিছুক্ষণ পরে ফোন, কি রে তিতিন এত বড় হয়ে গেছে, আমি তো ভেবেছি দরজা খুলে ওকে কোলে নিয়ে নেবো, তিতিন তো বড় হয়ে গেছে, এরকম আর কি। তো এরা আমার জীবনে এত ইম্পর্টেন্ট মানুষ, কিছু বন্ধু, Correct. এরা কিছু আমার তোমার জীবনে এত ইন্ডাস্ট্রিতে ইম্পর্টেন্ট। বন্ধু আছে? হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে বন্ধু থাকবে না কেন? সবাই বলে নেই, আমি industry খুব তে বন্ধু লাভেবল হয় না। পার্সন, মানে আমার যাদের হয় না, বাট আমার হয়। তো আমার কত সবার সাথে বন্ধু? আমার অনেক সবাই বন্ধু, সত্যি বন্ধু? সত্যি বন্ধু, মানে আমার জুনিয়ররাও আমার বন্ধু, সিনিয়ররাও আমার বন্ধু। আর বিশ্বাস করো, আমাকে না সবাই খুব ভালোবাসে, আর এটা আমি ফিল করি। মানে আমার কোনো ভুল ত্রুটি তারা এতটাই, হ্যাঁ ঠিক আছে নব, ইভেন আমার ডিরেক্টর প্রডিউসাররা মানে আমাকে সত্যি খুব ভালোবাসে। কারেক্ট। মানে আমি রাজদার হাউসে এই প্রথম কাজ করছি, বাট আমার রাজদাকে দেখে মনেই হয় না, মানে এত ডাউন টু আর্থ। ইভেন শুভশ্রীও, মানে আমার মেয়ে গেছিলো, মানে আমি জাস্ট ভাবতে পারিনি আমার মেয়েকে গলায় জড়িয়ে, মানে আমার মেয়ে ভাবতেই পারছে না শুভশ্রী আমার গলা জড়িয়ে রয়েছে। ওরা এত ভালো দুজনে, এত ডাউন টু আর্থ, মানে মানে আর ওদের যে ওয়ার্মিং একটা ওয়েলকাম, ওদের কোনো ইনভিটেশনে তুমি যাবে না, ওরা এত ওয়ার্ম, মানে ভাবতে পারবে না, এত ভালো ওরা, মানে ওটা একটা খুব ভালো লাগার জায়গা। আরেকটা এই ধারাবাহিক চলতে চলতে মানুষ তো সেটা থেকে এটা নিয়ে অনেকবার হয়তো তোমাকে প্রশ্ন করেছে বা অনেকে জানতেও চেয়েছে, ধারাবাহিক থেকে মানুষ সত্যিই কি খুব খারাপ কিছু শেখে? তুমি তো কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, কখনো ননদ, কখনো বৌমা, এই সমস্ত কিছুর অভিনয় দেখো, করেছে। ধারাবাহিক মানুষকে বিনোদন যোগাচ্ছে, শুধু ওয়েস্ট বেঙ্গলের লোক তো বাংলা ধারাবাহিক দেখে না, হিন্দি ধারাবাহিকও প্রচুর দেখে। তা ওখানে কি কোনো নেগেটিভিটি নেই? অনেক নেগেটিভিটি রয়েছে,
সিনেমা কি লোকে দেখছে না? নেগেটিভিটি নেই? নেগেটিভিটি, তুমি যদি মনে করো নেগেটিভিটি নেবে, ওটাকে নিয়ে প্র্যাকটিস করবে, ওটাকে নিয়ে বড় হবে, সেটা তাহলে তোমার একদমই ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমরা একটা বয়সের পর এই জিনিসটা দেখাই না, একটা বয়সের পর এটা দেখাই না, কারণ আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয় না সেইভাবে। সেই জন্যে আমি কি ছোটোবেলায় যেটা দেখতাম না, বড় হয়ে দেখছি না? সেটা নিশ্চয়ই দেখবো। ব্রেন ডেভেলপের ওপর ডিপেন্ড করে। আমরা মানুষকে বিনোদন দিচ্ছি, একদমই। আর এই বিনোদন জগৎ নিয়ে কিন্তু মানুষের বেশি কৌতূহল। ভীষণ কৌতূহল। মানে আমাদের, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি, এই যে ফেসবুকে মানে সব কিছু নিয়ে একটা কিছু কথা বলে দেওয়া, সবাই আজকাল জাজমেন্টাল হয়ে গেছে, সবাই বিচারক বসে গেছে, মানে সবাই বিচার করবে, তোমার আমার বিচার। আমি শুধু ভাবছি আমার ওই কোর্ট কেসের টাইমে আমি কেন ফেসবুকটা করলাম না, তাহলে আমার বিচারটা ওখানেই হয়ে যেত। সিরিয়াসলি আমার বিচারটা হয়ে যেত, তখন আমি ফেসবুকে অতটা ছিলাম না। আমার ফেসবুক স্নেহাশিসদার ওয়াইফ রূপসা, ত্রিনা, এরা আমাকে করে দিয়েছে, আমার কিছু ছিল না। এই নবদী, একটা বিষয় চলে নয় বিনোদন জগতে, এখন নাকি বিনোদন জগতে সুযোগ পেতে গেলে রাজনৈতিক দল, লবি, এই সমস্ত দিকে একটু সম্পর্ক ভালো রাখতে হয়। সেই দিকে গেলে নাকি একমাত্র বিনোদন জগতে টিকে থাকা যায়। যদি তার বিপরীত হয়ে যাও তুমি, তাহলে বিনোদন জগতে তোমার কোনো স্থান নেই। উদাহরণ হিসেবে যদি বলি, রিসেন্টলি অনির্বাণ ভট্টাচার্য, ওনাকে নিয়েও প্রচুর কিছু হয়েছে। তুমি তো এত বছর ধরে সিরিয়াল করছো, তোমার মনে হয় যে তুমি শাসক দলের বা পার্টিকুলার কোনো একটা দলের লবি বা তাদের হয়ে কথা বলা বা বিপরীতে কথা বলা হলে তোমার কেরিয়ার খারাপ হতে পারে বা ভালো হতে পারে? দেখো, আমি রাজনৈতিক ব্যাপারটা একটু কম বুঝি। আমি যেটা বুঝি সেটা আমার কাজ। আমি যদি কাজটা ঠিক করি, কারোর ক্ষমতা নেই আমাকে কিছু করার, কিচ্ছু ক্ষমতা নেই। এক নম্বর, আমি তোকে বলি, অনির্বাণ আজকে কাজ করছে না, কালকে কাজ করছে না, আবার কাজ করবে। কেউ আটকাতে পারবে অনির্বাণকে? কেউ পারবে না। প্রয়োজন আছে অনির্বাণকে, ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে, ঠিক। তাই জন্য কাজ করছে আবার। আরেকটা কথা, বিনোদন জগৎ আগে বিনোদন দিত, এখন অনেক বেশি রাজনৈতিক হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস সেটা করো একটু- তুমি? হ্যাঁ, সেটা একটু হয়েছে। তুমি তো বদলাতে দেখছো। হ্যাঁ, সেটা একটু হয়েছে, মিথ্যা কথা বলবো না যে হয়নি। আমি একটু ওটা থেকে একটু দূরেই থাকি। তা বলে কি ওদের কারোর সাথে আমার যোগাযোগ নেই না, আমি কোনো জায়গায় যাই না, সবই করি, বাট ওটাতে আমি খুব একটা ইন্টারেস্ট পাই না। তোমার খারাপ লাগে না, ধরো কোনো প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী যখন সিরিয়ালে সুযোগ পাচ্ছে না, শুধুমাত্র তারা অন্য না, এটা না একটু ভুল ধারণা, মানে এটা আমি আমার দিক থেকে একদম বলছি। একদম একদম। একটা ভুল ধারণা থাকতেই পারে যে একমাত্র শাসক দলের হলেই কাজ পাবো, শাসক দলের না হলে কাজ পাবো না। একটু ভেবে, মানে আমি কারোর নাম নিচ্ছি না, অনেকে আছে যারা শাসক দলে না, তারা চুটিয়ে কাজ করছে, আমার সাথেই কাজ করছে, আমি তাদের সাথে কাজ করেছি, ছুটিয়ে কাজ করছে। কাজ জানাটা খুব জরুরি, কাজ জানাটা খুব জরুরি। মানে আমার ভাগ্য ভালো যে আমি অনেক ভালো ভালো সিনিয়র, অনেক ভালো ভালো আর্টিস্ট পেয়েছি, তাদের কাছ থেকে শিখেছি। আমি যখন ওয়ার্কশপ করেছি বেনেদির কাছে, তাদের কাছ থেকে শিখেছি। মানে এটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর জীবনে তুমি যদি এক্সপিরিয়েন্স না করতে পারো, তোমার এক্সপ্রেশন কিছু হবে না, এক্সপ্রেশন একই জায়গায় থাকবে। এক্সপিরিয়েন্স করাটা খুব জরুরি, নাহলে এক্সপ্রেশনে এক্সপ্রেশন তোমার যদি আগে ধরো তুমি একটা ব্যাপারে এক্সপিরিয়েন্স করলে, কোনো একটা জায়গায় গিয়ে ওই এক্সপ্রেশনটা তোমার কাজে লাগবে, কি এক্সপিরিয়েন্স হয়েছিল এটা লাগবে। তো কাজ জানাটা খুব জরুরি। টাচুট আমার ভাগ্য ভালো, আমি বলছি কি আরো অনেকে কাজ জানে, তারা বসে রয়েছে, কিন্তু অনেক কাজ জানে, কিন্তু এই যে কাজ জানতে হবে আর লাখটা ফেভার করতে হবে। নবদী, তোমার সাথে যখন আড্ডা এই ক্যামেরায় শুরু হয়নি, তখন তুমি একটা কথা বলছিলে, মা হয়ে এখন আমি মায়ের মর্ম বুঝি। হ্যাঁ, এটা বলো না, মা হয়ে হ্যাঁ, মা তুমি তো মা হতে চেয়েছিলে, হ্যাঁ, মা মানে- হওয়ার পর কি মা, রিয়েলাইজেশন? শোনো, মাকে কি বলতাম ছোটবেলায়, মাকে বলতাম কি গো এখনো খাচ্ছ না কেন, আমরা খেয়ে নিলাম, খেয়ে নাও। খেয়ে নেওয়াটা কাজ না, খাওয়ার আগে আর খাওয়ার পরে ফ্রিজে তোলা, বাসন রাখা, বাসন ধুয়ে যাওয়ার পর কাজের লোক ধুয়ে চলে গেল, সেটা তুলে রাখা, তার আগে কি তরকারি হবে, কি রান্না হবে, সেটা যে ভাবা,
ওই যে ভাবা শুরু হয়, ব্রেকফাস্ট কি হবে, আচ্ছা তারপরে কি ফল খাওয়া হবে, আচ্ছা দুপুরে এটা তারপরে কি খাওয়া হবে, সন্ধ্যাবেলার কি স্ন্যাক্স খাওয়া হবে, আচ্ছা রাত্রে মানে কি হবে, সবটা সবটা এই যে ভাবা, এটাও যে কি বিশাল কাজ। মেয়ে কি টিফিন নেবে, আমি তোমাকে আমার আজকের রুটিন বলছি। মানে মেয়ের স্কুল ছুটি থাকলে আমার খুব আনন্দ হয়, আমি একটু ঘুমাতে পারি। মেয়ের স্কুল ছুটি মানে আমার যে কি বিশাল আনন্দ, এটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি সকালবেলা ভাত করে নিয়েছি, আমি জানি আমার মেয়েটা আসবে, আমার যদি তাড়াতাড়ি শুটিংয়ে চলে যাই তাহলে আমি মাছের ঝোলটা করে দিয়ে যাবো, যদি রাজার দেরি করে থাকে তাহলে রাজা করবে। মানে আমাদের বাড়িতে করবে মানে এই করবে তা নয়। আবার একটু আমার প্রবলেম আছে, আমি এর কাজ পছন্দ করি না, ওর কাজ, এটা আমার প্রবলেম, আমি কাউকে দোষ দিতে চাই না সেটাতে। হ্যাঁ, সবাই আমাকে খুবই হেল্প করতে চায়, হ্যাঁ আমি রেগেও যাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই যে সকালবেলায় ভাত করলাম, মেয়েকে টিফিন দিলাম, মেয়েকে ভাত খাইয়ে দুটো টিফিন ওকে দিতে হয়, একটু ভাতটা খাবে সকালবেলা, ওকে একটু জিরে ধনে আর মৌরি ভেজানো ফোটানো একটু জল দিলাম, ও জুতো টুতো পরে স্কুল ড্রেস ফ্রেস, মানে ও যে বেরোনোর পর আমি একটু জিমে গেলাম, যে না আমাকে রোগা হতে হবে না, আমাকে ফিট থাকতে হবে। তাই কারণ বলো, আমার তুমি তো জিম। না মানে সবাই তাই বলে, কিন্তু কি বলতো একটা বয়সের পর না ফিট থাকাটা জরুরি, এবং আমি দেখছি কি হাঁটু ব্যথা এই ব্যথাগুলো নেই আমার, বাহ, মানে ওইটা করেই নেই। তোমারই তো জিম। হ্যাঁ, তো ওটা করেই আমার নেই আর কি। তো ওটার জন্য ভালো থাকি বলে ওই লোভে যাই যে আমার না বাবা আমি হাঁটতে চলতে পারছি, যেন আমি যত বছর বাঁচবো যেন আমি একা একা বাথরুমে যেতে পারি, এটা আমার চাওয়া। তো আমি কারুর মেয়ের ঘাড়ে বসে গেলাম এই সব কিছু, ওটা আমি করব না। আমি একটু চাই ঘুরে ঘুরে বেড়াতে, মানে আমার ইচ্ছা আছে আমি একটা রয়্যাল এনফিল্ড কিনবো। হ্যাঁ, রয়্যাল এনফিল্ড আমি চালাচ্ছিও টুকটাকটা, আমার হিরো অর্ক আমাকে শেখাচ্ছে, আমি পারছি, সেকেন্ড গিয়ার চলে গেছি। তো আমি রয়্যাল এনফিল্ড কিনবো, আমি রয়্যাল এনফিল্ড কিনে বেরোবো। তো তাতে আমার মেয়ে খুব উৎসাহিত, আর বর মাথায় হাত দিয়ে বসে আছে, ব্যাস কেন যে গাড়িটা শেখালাম। মানে আজকে আমি যদি স্কুটি গাড়ি যাই চালাচ্ছি, পুরোটাই রাজার দৌলত। রাজার যদি ইনিশিয়েটিভ না নিত আমি এইসব কিচ্ছু পারতাম না। বাহ, রাজা দুঃখও করে, নব ওই জন্য হাঁটে না, গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তা না এই আর কি। জীবন থেকে কি চাও নবদীপ? অনেকটা আমি পথ শুধু পেরিয়েছো। এইটুকু চাই আমার মেয়েটা মানুষ হোক, মেয়েটা মানুষ হোক, আমি আর কিচ্ছু চাই না। আর আমি আমার মেয়েটা মানুষ হতে হতে আমি যাতে আমার কাজগুলো করতে পারি, কিছু চরিত্র করার আছে, কি চরিত্র চরিত্র কি চরিত্র না মানে মানে ধরো কোন চরিত্রে অভিনয় করতে এখনো তুমি চাও? 19 বছরে যে চরিত্র তুমি পাওনি। দেখো ওরকম করে তো আমি বলতে পারবো না, মানে তো মানে আমি এমন কিছু একটা চরিত্র করতে চাই যাতে লোকের কাছে খুবই সেটা গ্রহণযোগ্য হবে, এবং গ্রহণযোগ্য না হলেও সেটা যেন, মানে আমি বোঝাতে পারছি তোমাকে, সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক, মানে তোমার ভালো একটা লাগে ভালো লাগার কোনটা? চরিত্র। মানে যেমন আমি তোমাদের রানীতে, আমি ডেলি সোপ করি সেই নিয়ে বলছি, আমি তোমাদের রানীতে শুক্লা যে চরিত্রটি করেছি ওটা আমার খুব পছন্দের চরিত্র। ওটাতে আমার কিন্তু অনেকগুলো, মানে আমার 3টে কাকিমা, আমার এখনকার শাশুড়ি মা, আমার আগের শাশুড়ি মা, মানে 5টা ক্যারেক্টার রয়েছে। ভাগ্যিস এই এক্সপিরিয়েন্সগুলো করেছি, নাহলে আমার শুক্লা ক্যারেক্টারটা বেরোতো না। এই পথ যদি না শেষ হয়, একটা একটা একদম নেগেটিভ একটা ক্যারেক্টার, একদম নেগেটিভ, সিরিয়ালে যেরকম নেগেটিভ ক্যারেক্টার হয়, ওটা একটা ভীষণ সোফিস্টিকেটেড একটা নেগেটিভ ক্যারেক্টার। পরের দিকে যেটা হয় কোন সিরিয়ালে একটু বেশি বেশি দেখানো হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওটাও একটা অসাধারণ একটা চরিত্র ছিল। জি বাংলায় হতো ওটা, এই পথ যদি না শেষ হয়, আমি মামুনি করতাম। আমি নেগেটিভ না পজিটিভ, কোন চরিত্রটা তোমার করতে ভালো লাগে? দেখো আমি তো চরিত্রে বাস করি, তো আমার কাছে নেগেটিভ পজিটিভটা বা কমেডি কিছু চরিত্র ওগুলো ওরকম করে না হলেও আমি একটা চরিত্র পেলে সেটাকে আমি একটু জীবন্ত রূপ দেওয়ার চেষ্টা করি, মানে নিজের দিক থেকে, মানে আমি নিজে ফিল করি। মানে এটা আমার হয় যখন আমি মেকআপ করি, আমি ক্যারেক্টারটা অ্যাডাপ্ট করি, মানে এটা আমার একদমই ব্যক্তিগত সাধনা। তো আমি অনেক রকমভাবেই অনেক কিছু ক্যারেক্টার অ্যাডাপ্ট করে, সেটা একদমই আলাদা ব্যাপার। বাট আমি ক্যারেক্টারটা এই যে মেকআপ করলাম আমি ক্যারেক্টারটা আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়ে যায়, অসুবিধা হয় না করতে। তো ওটা একটা ভালো লাগার জায়গা। চরিত্রে ঢুকতে সময় নাও বা ভাবতে? আমি তো দেখো চরিত্রে ঢুকতে, দেখো মেগা সিরিয়াল করলে একটা দারুণ প্র্যাকটিস হয়, মারাত্মক প্র্যাকটিস ওটা। ওই প্র্যাকটিসের সুযোগ সবাই পায় না, সত্যি সবাই পায় না। তো সেখানে কি হয়, ওইভাবে তো চরিত্রে ঢোকার, ওই চরিত্রটা রোজ করছি আমি, তাই জন্য নবদীপ, ওই চরিত্রতে আলাদা করে ঢুকতে হয় না। সামনে ভোট,
তুমি আমি প্রত্যেকেই ভোট দেব। সিরিয়ালের অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু ভোটের জন্য তাদেরকে অ্যাপ্রোচ করা, তোমার কাছে এসছে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে? না, এখনো পর্যন্ত আসে। সত্যি এটা? আর যারা যাচ্ছে বা ধরো এই এই যে অভিনেতা অভিনেত্রীদের তারা হয়তো জানে তাদের মানে এই সম্বন্ধে ধারণা রয়েছে, আমার অতটা ধারণা নেই। তার জন্য তুমি রাজনীতি নিয়ে কিছু বলতেও চাও না? না, যদি মানুষকে সেবা করার নামে রাজনীতি করতে হয় তাহলে এমনিই করা যায়, তার জন্য রাজনৈতিক কোনো ট্যাগ আমার লাগে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। সিনেমা দেখো, কোন জুটি বেশি ভালো লাগে, দেব শুভশ্রী নাকি দেব রুক্মিণী? দেব শুভশ্রীকে আগে থেকে দেখে একটা মানুষের চোখে বসে গেছে, তো দেব শুভশ্রীকে তো ভালো লাগে, রুক্মিণীকেও খুব ভালো লাগে, অন্যরকম একটা। বাংলা সিনেমা চলছে না, কি মনে হয়, তুমি এতদিনের দর্শক? আমাদের জন্যই চলছে না, আমরা দেখতে যাই না তাই জন্য চলছে না, আমরা দেখতে যাই না, বিশ্বাস করো। মানে এটা আমার বলতে খারাপ লাগে, আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রি তাই আমি বলছি কথাটা, এর পোস্টার ছেড়ে দিচ্ছি, ওর পোস্টার করে দিচ্ছি, আমরা যদি এক না হই বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়াবে কি করে? কাউকে দাবিয়ে দিয়ে কেউ বড় হতে পারে না। বম্বে ইন্ডাস্ট্রিতে দেখো, কেউ কাউকে দাবানোর নামে কিন্তু বিজনেসটা ওরাই করে যাচ্ছে, ওরা শুধু লোককে জানাচ্ছে যেটা করছে, সেটা এখানে হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা হবে কেন? একটা অঙ্কুশের অত বড় কাট আউট লোকে ছিঁড়বে কেন? কেন ছিঁড়বে? আমরা তো ভালোবাসবো, আজকে কোথায় সাউথে তো কারোর কাট আউট ছেঁড়া হয় না, সব কাট আউটে দুধ ঢালছে, ফুল দিচ্ছে, ওখানে তো প্রচুর হিরো, প্রচুর হিরো ওখানে, ওখানে তো এইসব হয় না, ওখানে লোকে সিনেমাটা দেখে। আমি অনেকদিন রামোজি ফিল্ম সিটিতে থেকে এসেছি, তো তাই ওখানে ম্যান্ডেটারি ছিল, লোকে যদি কেনাকাটা করতে যায় সিনেমা দেখবে, লোকে যদি একটু খেতে যায় সিনেমা দেখবে, মানে ওখানে সিনেমা দেখাটা ম্যান্ডেটারি, মানে আগে সিনেমা দেখবে তারপরে অন্য কিছু করবে। তুমি নেক্সট হিরো কাউকে ভাবো? মানে আমাদের এখানে আসলি, বুম্বাদা, প্রসেনজিৎ, দেব, জিৎ, অঙ্কুশ, তারপরে আর নতুন জেনারেশনকে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, বা তারা যে আসছে সেরকমও কোনো সিনেমা? এখন তো নতুন ছেলে মেয়ে উঠছে না বলবো না, উঠছে, উঠছে না বলবোই না, বিশ্বাস করো, কারণ মানে রাজদার এখন একটা হুক কলরব যেটা হচ্ছে, সেটা ওটাতে সব নতুন নতুন ছেলে, মনে হচ্ছে নতুন তুর্কি, মানে এত ভালো লাগছে দেখে, মানে হয় না তরুণ তুর্কি যেকে বলে, তো ওটা দেখে খুব ভালো লাগছে। রাজদাকে সেদিনকেই বলছিলাম যে একটা ফ্রেশ, অনেক ছেলে মেয়েরা, মানে এবার দেখুন, এটা তোমাকে এটা বললাম না, এটা খুব দরকার, এটা খুব দরকার। হিরোর মতো এও খাটছে, ও খাটছে, সেও খাটছে, ওখান থেকে একজন যে খাটেনি সে হিরো হয়ে গেল, হতেই পারে, এটা খুব দরকার, বললাম তো তোমাকে, তোমার জিনিসটা দিতে হবে, কিন্তু এইটা ভীষণ দরকার ইন্ডাস্ট্রিতে, এটা আমি এতদিন কাজ করে এটা বুঝে গেছি, লাক না থাকলে হয় না ভাই, শুধু আমি আমার এফোর্ট দেবো 1000%, 2000%, আমার লাক ফেভার করছে না, আমার কিছু হবে না, লাক ফেভার করাটা খুব জরুরি, ক্যারেক্টার। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই পডকাস্টের লাক খুব ভালো। নাহলে সাইয়ারা তো হিট করতো না, ঠিক 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 লাক, ঠিক। তাই না? সাইয়ারা হিট করতো নাকি? তুমি বলো না, মানে অনেক দিন আগে আশিকি হিট করার পর ওই হিরো তো অনেক সিনেমা করেছে, তুমি কোনটা দেখেছো? অনেক সিনেমা করে নিয়েছে, ঠিক। মানে ওর ডেট পাওয়া যেত না, ওটা ওর লাক ছিল। ও কি শাহরুখ খান? হয়নি তো শাহরুখ খান, শাহরুখ খানের প্রচুর ছবি ফ্লপ, বাট ও শাহরুখ খান। কারেক্ট। আমির খানের অনেক ছবি ফ্লপ, আমির খান। সালমান খান, ওর ফ্লপ কি কম আছে নাকি? অনেক ফ্লপ আছে, তবুও তো তবু সালমান খান। এইটা ইন্ডাস্ট্রি, এইটা এটা আমি ইন্ডাস্ট্রি কপালে। একদম কপাল, Sure. যে যা বলে বলুক, ইন্ডাস্ট্রি কপাল। তবে নাহলে আমাদের জিদ্দা ওই ডিডি গেঞ্জির অ্যাডই করে যেত, জিদ্দা হতো না। জিদ্দার ওই কপালটা আছে না, কি লাগে জিদ্দাকে? তোমার কাকে ভালো কেউ লাগে? ভেবেছে, আগে একটা কথা বলো, জিদ্দাকে কেউ ভেবেছে যে জিদ্দা যখন ডিডি গেঞ্জির অ্যাড ঠিক, করতো, ঠিক। কেউ ভেবেছে জিদ্দাকে হিরো করবে, জিদ্দা এরকম জায়গায় পৌঁছাতে পারতো? Correct. জিদ্দার এখন কেরিয়ার যদি কত বছর হলো, 20 বছর 30 বছর আমি জানি না হলো, তখন থেকে করলে আরো 5 বছর এক্সট্রা করতো জিদ্দা। ঠিক। কেউ ভেবেছে? ভাবিনি। তোমার কাকে ভালো লাগে, দেবজিৎ, অঙ্কুশ? আমার জিদ্দাকে ভালো লাগে, আমার অঙ্কুশকেও খুব ভালো লাগে, আর দেবকে আমার ভাই ভাই লাগে, মানে সুইট একটা এরকম ভাই লাগে। মানে আমি কোনোদিন ওদের সাথে কাজ করিনি, কিন্তু জিদ্দা এরকম আলাদা একটা ব্যাপার, একটা লাগে।
এরকম জিদ্দাকে ভীষণ ভালো, আর অঙ্কুশকে মানে ও ভীষণ মানে সুইট একটা, এরকম এরকম লাগে আমার। क्या बात। কিন্তু আজকে আমাদের পডকাস্টের লাগ ভালো যে কারণের জন্য নমনীতারই এসছে, এটা তো মানতে হবে। হ্যাঁ মানে আমি ডেলি সোপ করে পডকাস্ট এসছি মানে অনেক এটা কিন্তু সময় বিশাল ব্যাপার। হ্যাঁ। এবং এতক্ষণ থেকে তোমার কেমন লাগলো, মানে ধরো আজকে আসলে, অন্য সময় তোমার আমার সাথে তোমার অনেক রকম ভাবে হ্যাঁ। দেখা হয়েছে, বাট আজকে পুরো একদম একটা আড্ডাটা একটু অন্যরকম হলো, অনেক রকম কথা বললাম। নতুন কিছু বললে। নতুন কিছু তো অনেক কিছু বললাম, মানে আমার লাইফ নিয়ে যেটা আমি বলছিলাম, মানে যেই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, মানে আবার ওই জায়গায় চলে আসছি। মানে যখন আমি আমার হাজব্যান্ডকে মুখাগ্নি করি, তো আমি দেখছি, বুঝতে পারছি একটা হয় না মাঝখানে একটা রোড চলে গেছে, ওই পারে কালীঘাট, এই পারে কেওড়াতলা, যেখানে আমি কালীঘাটে বিয়ে করছি, কেওড়াতলায় শ্মশানে পোড়াতে এসেছি। ওই মাঝখানে দাঁড়িয়ে যে ওই সিচুয়েশন আমি দাঁড়িয়ে রয়েছি, মানে কিছু বছর আগে যখন আমার মনে হচ্ছে যে আমি এখানে এসেছিলাম, মানে বোঝাতে পারছি, ওটা শুধু আমিই ফিল করতে পারবো, কেউ ফিল করতে পারবে না। Correct. তো ওই ফিলগুলো নিয়ে আমি সবার সাথে ওরকমভাবে কথা হয়নি। আর দিদি নাম্বার ওয়ানে কী হয়েছে, তখন প্রথম কথাটা উঠেছে, আর রচনা দিয়ে এমন কিছু বলেছে, আমি হয়তো একটু ইমোশনাল হয়ে পড়েছি, বলে ফেলেছি, তার জন্য অনেকে অনেক কথা বলেছে। আর কিও বলেছে, তোমাকে বললাম লোকে জানে না, ভেতরটা জানে না, দুটো কথা বলে ফেলে, থাক বলুক, ওরা যদি ওইটা বলে শান্তি পায়, একটু আনন্দ হয়, হোক। কারণ আজকাল তো অনেক মহিলারা, পুরুষরা কথা বলতে পারে না অনেকের চাপে, তাই একটু ফেসবুকে বলছে, ওদের বলতে দেওয়া হোক, এটা আমি চাই। একদম এখানে শেষ করব। প্লিজ যাওয়ার আগে শান্তনু ঠেকের পরিবারের মানুষদেরকে তুমি কি বলতে চাও? আমার এই পডকাস্টে এসে আমার ভীষণ ভালো লেগেছে। মানে পডকাস্ট কি হয় সেটা আমি জানি না, কিন্তু এটা তো একটা গল্প আড্ডা, তো আমি একটু একটু ভয় ভয়ে ছিলাম কি হবে কি না হবে। তো অনেক পডকাস্ট দেখি ঠিকই, এটা আমার ফার্স্ট টাইম আমি ওর কাছে এসেছি, তো আমার ভীষণ ভালো লাগছে, ও আরও ভালো কাজ করুক। অনেক মানে বেশ খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্নও আমাকে করে নিয়েছে, যেটাতে আমি জানিই না আমি কি বলেছি, যাই হোক বলতে পেরেছি। দর্শকদের একটা কথাই বলবো, ওর পাশে থাকুন। আর কেমন লাগলো পডকাস্টটা অবশ্যই জানাবেন। শান্তনু ঠেক অ্যান্ড ক্যামেরার ওপারে কৌস্তব এবং আকাশ, আর আমি শান্তনু। পরিবারকে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই এপিসোড কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।